আচমকা একটি গমগমে পুরুষালীর স্বর শুনে চমকে পেছনে তাকালো শ্বেতা। একটা দীর্ঘদেহী ও প্রশস্ত শক্তপোক্ত দেহের অধিকারী উজ্জ্বল বর্ণের যুবককে দেখে রীতিমতো থমকে গেল সে। ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক ডেনিম পরিহিত যুবকটি সুজুকি ব্র্যান্ডের ব্ল্যাক বাইকের উপর দারুণ অ্যাটিটিউড নিয়ে বসে রয়েছে। মাথা ভর্তি সিল্কি চুলের একাংশ কপালে ছড়িয়ে পড়েছে, মুখে খোঁচা খোঁচা চাপদারি। সুদর্শন চেহারার যুবকটি তীক্ষ্ণ চোখে শ্বেতার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তার আশেপাশে আরো কয়েকজন যুবক দাঁড়িয়ে রয়েছে, তারাও দেখছে তাকে। শ্বেতা ধীর পায়ে যুবকটির কাছে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? যুবকটি মুখে সিগারেট নিয়ে শ্বেতার হাতে লাইটার ধরিয়ে দিয়ে হাত দিয়ে কিছু একটা ইশারা করলো। শ্বেতা বুঝতে না পেরে অবোধ নয়নে যুবকটির দিকে তাকালো। যুবকটি বিরক্ত হয়ে মুখ থেকে সিগারেট নামিয়ে কিছুটা তেজ নিয়ে বলল, সব কথা মুখে বলে দিতে হবে নাকি? কচি খোকি তুমি? লাইটার যখন দিয়েছি তার মানে আমার মুখে সিগারেটে ধরিয়ে দিতে বলেছে। ডু ইট ইডিয়েট। শ্বেতা বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল। ভার্সিটিতে তার আজই প্রথম দিন, কিন্তু প্রথম দিন এসে তাকে কিভাবে র্যাগ খেতে হবে সেটা সে ভাবতে পারেনি। তাকে আদেশ করা যুবকটি এবং তার সঙ্গীরা যে তার সিনিয়র সেটা বুঝতে বেগ পেতে হলো না। কি হলো, দাঁড়িয়েছে কেন? আচমকা যুবকটি কড়া ধমকে কেঁপে উঠল শ্বেতা। কাপা কাপা হাতে লাইটার দিয়ে আগুন ধরাতে নিলেই কারো গমগমে কণ্ঠস্বর শুনে থমকে যায় সে। এখানে কি হচ্ছে? ভার্সিটির সিনিয়র প্রফেসর নুরুল উদ্দিন হক পেছনে গম্ভীর হয়ে দাঁড়িয়ে রয়েছেন। সবাইকে ঈগল দৃষ্টিতে একবার একবার করে পরখ করছেন তিনি। তার দৃষ্টিতে স্পষ্ট অসন্তোষ দেখা যাচ্ছে, অথচ তাতে যুবকটির বিন্দু মাত্র হেলদোল নেই। তার সঙ্গীরা অবশ্য তটস্থ হয়ে রয়েছে। নুরুল উদ্দিন হক এগিয়ে এসে প্রত্যেককে আবারও একবার একবার করে দেখে নিলেন, তারপর যুবকটির দিকে তাকিয়ে রইলেন। সে এখনো ঠোঁটে সিগারেট চেপে আগের ভঙ্গিতে বসে রয়েছে। এতে প্রফেসর আরো ক্ষিপ্ত হয়ে উঠলেন। হাউ রাস্কেল আর ইউ এরিস আহরার খান? একজন সিনিয়র প্রফেসরের সামনে তুমি সিগারেট মুখে নিয়ে এইভাবে বেয়াদবের মতো বসে রয়েছো? বাবার ক্ষমতা আছে বলে যা খুশি তাই করতে পারবে নাকি? আর এইভাবে জুনিয়র একটা মেয়েকে র‍্যাগ দিতে তোমার লজ্জা করে না? এরিস সিগারেট ঠোঁটে চেপে বাইক থেকে এক লাফে নেমে পড়ল, তারপর সিগারেটের মুখে ভর্তি ধোঁয়া ফু দিয়ে প্রফেসরের মুখের দিকে ছুঁড়ে মারল। আশেপাশে সবাই হতভম্ব হয়ে গেল। নুরুল উদ্দিন হক রাগে কাঁপতে লাগলেন। তিনি যেন দৃষ্টি দিয়ে এরিসকে ভস্ম করে দিবেন। তোমার এত বড় সাহস, তুমি আমার মুখের উপর সিগারেটের ধোঁয়া ছেড়ে দাও? আজকের মধ্যেই তোমাকে টিসি দেওয়ার ব্যবস্থা করব আমি। শুধু এই ভার্সিটিতে কেন, কোনো ভার্সিটিতেই পড়ার অবস্থায় থাকবে না, তুমি মনে রেখো। বলে রাগে কাঁপতে কাঁপতে চলে গেলেন নুরুল উদ্দিন হক। এরিসের বেস্ট ফ্রেন্ড রাফসান উদ্দিন কণ্ঠে তাকে বলল, আরে কিছু করতে পারবে না ওই শালা। আমার বাপের ক্ষমতার সম্পর্কে তো আর জানি না। আমার বাপের ডোনেশনে ইউনিভার্সিটির অর্ধেক খরচ চলে। নতুন নতুন এসেছে তো, তাই বুঝতে পারেনি আমি কে। কদিন থাকলে এমনিতেই সবকিছু বুঝে যাবে। বলে আবারও সিগারেটে টান দিল এরিস। অপরদিকে শ্বেতা ভয়ে গুটিসুটি মুড়ে দাঁড়িয়ে রয়েছে। সে চলে যাবে কিনা ভাবছে। ৭-৫ ভাবতে ভাবতে সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে এরিস ডেকে উঠল, এই মেয়ে, কোথায় যাচ্ছ? তোমার কাজ এখনো কমপ্লিট হয়নি তো? এদিকে এসো, লাইটার দিয়ে আমার আরেকটা সিগারেট জ্বালিয়ে দাও, তারপর ক্যান্টিন থেকে আমাদের জন্য স্ন্যাক্স কিনে নিয়ে আসো। জানিস ওই ছেলেটার মতো অসভ্য ছেলে আমি আর একটাও দেখি নেই। এত ফাজিলের ফাজিল যে আমাদের প্রফেসরের সাথে পর্যন্ত বেয়াদবি করেছে। আবার বলে কিনা প্রফেসর তার কিচ্ছু করতে পারবে না, তার বাবা নাকি সবকিছু সামলে নেবে, তার বাবা নাকি অনেক ক্ষমতা। নতুন ভার্সিটিতে অনার্স প্রথম বর্ষের প্রথম বন্ধু হওয়া অহনাকে এসব কথা বলতে বলতে ক্যাম্পাসে হাঁটছিল শ্বেতা। কথাগুলো বলার সময় তাকে বেশ বিরক্ত দেখাচ্ছিল। অহনা বলল, কার কথা বলছিস তুই? কার আবার? ওই যে এরিস ফেরিস কি যেন নাম, আস্ত একটা বদের হাড্ডি। আমার নামটাকে এভাবে ভেঙানোর সাহস কোথায় পেলে তুমি? আর আমাকে কি বলে তুমি? আমি কিসের হাড্ডি? হঠাৎ পেছন থেকে একটা বজ্র কণ্ঠের গমগমের স্বর ভেসে আসলো শ্বেতার কানে। কণ্ঠটা তার কাছে বেশ পরিচিত ঠেকল। পেছন ফিরে তাকাতে ভার্সিটিতে সর্বপ্রথম অপছন্দ হওয়া ব্যক্তিটিকেই দেখে থমকে দাঁড়ালো সে। এরিস কঠিন মুখ নিয়ে শ্বেতার কাছে আসতে এসে 2 কদম পেছনে চলে এলো। অহনার পেছনে গিয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে রইল। ভাইয়া ও আসলে
অহনাকে হাত উঁচিয়ে থামিয়ে দিল এরিস। সে তাকে টেনে এনে নিজের সামনে দাঁড় করিয়ে গম্ভীর মুখে শক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, একটু আগে আমার নামে কি যেন বলছিলে? কই কিছু না তো। না তো। আমি কে সে সম্পর্কে তোমার কোনো আইডিয়া আছে? শ্বেতা অবনত মস্তকে চুপ করে দাঁড়িয়ে আছে। জবাব দাও। এরিসের বজ্র কণ্ঠের ধমকে কেঁপে উঠল শ্বেতা সহ আশপাশের সবাই। শ্বেতা তবু মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার এই মুহূর্তে ভীষণ কান্না পাচ্ছে। প্রথম দিনেই তাকে এভাবে হেনস্থার শিকার হতে হবে জানলে কিছুতেই ইউনিভার্সিটিতে ভর্তি হতো না সে। এই মুহূর্তে যথাসম্ভব নিজের কান্না আড়াল করে স্বাভাবিক থাকার চেষ্টা করলো সে। I am Erish Ahrar Khan, son of Nahian Ahrar Khan, who is the chairman of Khan Group of Industries. আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সম্পর্কে ভালোভাবে খোঁজ নিলে আমাদের পাওয়ার আর দাপট সম্পর্কে জানতে পারবে। সে পরিবারের একমাত্র উত্তরাধিকারীর সামনে তাকে নিয়ে বাজে কথা বলার কোনো যোগ্যতা আছে তোমার? সে তার চোখে পানি টলমল করছে, যে কোনো মুহূর্তে সেগুলো গড়িয়ে পড়বে এমন অবস্থা। চারপাশ ছাত্রছাত্রী ভিড় করে তাকে দেখছে, অথচ সাহস করে এরিসকে কারো কিছু বলার নেই। সবার জন্য এরিস নামক এই ব্যক্তিটিকে চরম ভয় পায়, অথচ সে তার ভয়ের থেকে বেশি ঘৃণা হচ্ছে এই লোকটির ওপর। এতটা রুড আর অহংকারী একটা মানুষ কি করে হতে পারে সে তা ভেবে পায় না। এরিস ফের শান্ত কঠিন স্বরে বলে উঠল, এখন এই তীব্র রোদের মধ্যে পুরো ক্যাম্পাস তুমি একবার চক্কর দিয়ে আসবে, এটা তোমার শাস্তি। এরিসের কথা শুনে বুক কেঁপে উঠল শ্বেতার। সে তৎক্ষণাৎ চোখ তুলে তার দিকে তাকালো। ভীত ডাগর ডাগর নয়ন জোড়াতে পানি টলমল করছে। চোখ দিয়ে এরিসের কাছে আকুল নিবেদন জানাচ্ছে সে, তাকে যেন এই শাস্তি না দেয়া হয়। কিন্তু নির্দয় এরিসের তাতে কোনো ভ্রুক্ষেপ হলো না। সে শ্বেতাকে দ্রুত নিজের শাস্তি পালন করার জন্য ইশারা করলো। শ্বেতা চোখ মুছে সবার দিকে একবার করে তাকালো। অহনা সহ অনেকেই তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অনেকেই বা তার এই অবস্থার মজা নিচ্ছে। চৈত্র মাসের ঠাঠা রোদ্দুরের মধ্যে শ্বেতা বিশাল ভার্সিটি ক্যাম্পাস একবার করে চক্কর দিতে লাগলো। এমনিতে সকালবেলা সে না খেয়ে চলে এসেছিল, তার মধ্যে ক্লাস করার সময় থেকে তার মাথা ব্যথা শুরু হয়েছিল। এখন আবার এই ঝাঁঝালো রোদের মধ্যে এতটা পথ ঘোরার ফলে তার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে গেল। ক্যাম্পাসের মাঝ বরাবর আসতেই থমকে দাঁড়ালো শ্বেতা। মাথাটা বাজেভাবে চক্কর দিতে লাগলো তার। মাথার দুহাত চেপে ধরে মাথা ঘুরে পড়ে যেতে নিলেই সহসা দুটো শক্তপোক্ত হাত তার কোমল নাজুক দেহটাকে আঁকড়ে ধরল। ঝাপসা দৃষ্টিতে শ্বেতা দেখল একটি স্বল্প সময়ের পরিচিত অথচ অপ্রিয় মুখ। তার কিছুক্ষণের মধ্যে পুরোপুরিভাবে জ্ঞান হারালো সে। এরই শ্বেতার দেহটাকে দুহাতে আঁকড়ে ধরে রেখে অনেকক্ষণ তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর কি ভেবে যেন পাজাগোলা করে তাকে কোলে তুলে নিল। মেয়েটা ঠিকঠাকভাবে তার দেওয়া শাস্তি পালন করছে কিনা দেখার জন্য এরিস তার পিছু পিছু এসেছিল, অথচ মেয়েটা পড়ে যেতে নিলেই তাকে দ্রুত এসে ধরে ফেলল সে। কেন সে এমনটা করলো নিজেও জানে না। এক পলক শ্বেতার মুখের দিকে তাকে এরিস নির্লিপ্ত কণ্ঠে বলে উঠল, A very strange thing happened to you today, Erish Ahrar Khan. This girl is also quite attractive. মেয়েটার নাম কি রে? ওর সম্পর্কে কি কি জানতে পারলি? এরিসের কথা শুনে ওর বন্ধু আরিফ বলতে শুরু করলো, মেয়েটার নাম শ্বেতা মুবাশিরা। একদিন আগে আমাদের ভার্সিটিতে অনার্স ফার্স্ট ইয়ারে ইংলিশ ডিপার্টমেন্টে ভর্তি হয়েছে। ঢাকার নয়াপল্টনের জয়েন্ট ফ্যামিলিতে থাকে। নিজের বলতে বাবা মা আর একটা বোন আছে। হাই মিডল ক্লাস ফ্যামিলি। হাত উঠিয়ে আরিফকে থামিয়ে দিল এরিস, যার অর্থ অনেক হয়েছে আর বলতে হবে না। আরিফ দমে গেল, কিন্তু পাল্টা প্রশ্ন করলো, তুমি হঠাৎ এই মেয়ের ব্যাপারে এত খোঁজ খবর নিচ্ছ কেন? এরিস চোখ মুখ কঠিন করে শক্ত কণ্ঠে বলল, Her name is Shweta. Don't call her ওই মেয়ে। আরিফ পুরোপুরি দমে গিয়ে চুপ করে গেল। এই ছেলেকে তার বুঝ আসে না। গতকাল নিজেই মেয়েটাকে বাজেভাবে হেনস্থা করলো, তখন এবার নিজেই এমন ভাব করেছে যেন তার কত কাছের কেউ। শুভ্রা, আমি এই ভার্সিটিতে আর যাবো না। আমি তোর ভার্সিটিতে তোর ডিপার্টমেন্টে ভর্তি হব। আব্বু আম্মুকে বলে আমার একটা ব্যবস্থা করে দে না প্লিজ। নিজের যমজ বোন শুভ্রাকে জড়িয়ে ধরে কাঁদো কাঁদো স্বরে কথাগুলো বলল শ্বেতা। দুই বোন একই সাথে অ্যাডমিশন টেস্ট দিয়েছিল। শুভ্রা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে চান্স হয়ে গেল, শ্বেতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণিত বিভাগে চান্স হয়েছিল। কিন্তু ফ্যামিলি থেকে তাকে ঢাকার বাইরে যেতে দিবে না বলে ঢাকার দামি দামি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করে দিয়েছে তার বাবা মা। শুভ্রা অবাক হয়ে বোনের দিকে তাকিয়ে বলল, সে কি শ্বেতা?
আব্বু আম্মু এত টাকা খরচ করে তোকে প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি করালো, আর তুই কিনা সেখান থেকে চলে যেতে চাচ্ছিস? আর সবচেয়ে বড় কথা, পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাডমিশন টেস্ট দিয়ে চান্স পেতে হয়। সেখানে তুই তো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাসনি, আর সেখানে সেকেন্ড টাইম দেওয়ারও কোনো অপশন নেই। তাহলে তুই কি করে আমার সাথে আসবি বল? সেটা ভাবুক হয়ে অনেকক্ষণ চুপ করে রইল। কিন্তু গতকাল এরিসের হাতে রেক খাওয়ার পর আর কিছুতে সে ভার্সিটিতে ক্লাস করার ইচ্ছে হচ্ছে না তার। আবার বাসার কাউকে কিছু বলতেও পারবে না সে। ছোট থেকেই প্রচণ্ড ভীতু প্রকৃতির, চাইলেও সবার সাথে সব কিছু খোলাসা করে বলতে পারে না, সে তার যত আপনজনই হোক না কেন। শুভ্রার কিছু বলতে যাবে এর আগে তার ফোনে টুং করে একটা মেসেজ এলো। ইহানের মেসেজ দেখে তৎক্ষণাৎ তার ঠোঁটে হাসি ফুটে উঠল। সে তাকে পাশ কাটিয়ে সে করিডোরে চলে গেল। সে তার ভ্রু কুচকে সেদিকে তাকিয়ে রইল। সে জানে মেসেজটা কার, তার আর শুভ্রার মামাতো ভাই ইহান ইয়াফির। কিন্তু ইহান সম্পর্কিত কোনো কিছু এলেই তার বোন এভাবে লাজুক লতা হয়ে যায় কেন, সেটা সে আজও বুঝতে পারল না। কই, সে তো ইহানের সামনে গেলে তার বোনের মতো অন্যরকম হয়ে যায় না? আর ইহান তার থেকে শুভ্রার প্রতি কেয়ারিংটা একটু বেশি চোখে লাগে শ্বেতার। আমি নিচে ওয়েট করছি, জলদি নিচে চলে আয়। ইহানের মেসেজ থেকে ভ্রু কুচকে এলো শুভ্রার। হঠাৎ তাকে নিচে যেতে বলল, তার মানে কি সে তাদের বাড়ির নিচে অবস্থান করেছে? তড়িঘড়ি করে রুম থেকে ওনাটা নিয়ে কোনো মতে সিঁড়ি ভেঙে নিচে নামলো সে। ড্রয়িং রুম দিয়ে তাকে ঝড়ের গতিতে ছুটতে দেখে তার মা শারমিন বেগম রান্নাঘর থেকে উঠে বলে উঠলেন, এভাবে উড়ে উড়ে কোথায় যাচ্ছিস? শুভ্রা যেতে যেতে বলল, তোমার বড় ভাইয়ের একমাত্র ছেলে এসেছে, তার কাছেই যাচ্ছি। শারমিন অবাক হয়ে বললেন, ইহান এসেছে? ও, তাহলে বাইরে কি করছে? ওকে বললি না ভেতরে আসতে? শুভ্রা মায়ের আর কোনো কথার উত্তর না দিয়ে দ্রুত বাইরে চলে গেল। ইহান গেটের পাশে দাঁড়িয়ে রয়েছে, তার পরনে ফুটবল জার্সি, ব্ল্যাক জিন্স প্যান্ট। ফুটবল হাতে এতক্ষণ ধরে পায়চারি করছিল সে। শুভ্রাকে দেখা মাত্রই দাঁড়িয়ে গেল। শুভ্রা জিজ্ঞেসও করল, তুমি এখানে কোথায় যাবে ইহান ভাইয়া? ইহান ফুটবলটা শুভ্রার হাতে দিয়ে প্যান্টের পকেট থেকে পানির বোতল বের করে ঢকঢক করে কয়েক চুমুক পানি খেল। তারপর শান্ত স্বরে বলল, আজকে আমার ফুটবল ম্যাচ আছে, সেখানেই যাচ্ছি। সেটা তো তোমার গেট আপ দেখেই বুঝতে পারছি, কিন্তু আমাকে ডাকলে কেন সেটা বলো। তুই তো জানিস বাবা আমার ফুটবল খেলা একদম পছন্দ করে না, সারাক্ষণ শুধু জ্ঞান দেয় আর পড়াশোনা করতে বলে। তুই বল, এত পড়াশোনা করলে কি মাথা ঠিক থাকে? শুভ্রা দুপাশে মাথা নাড়িয়ে না বোধক বুঝালো, আজকে আমার ফুটবল ম্যাচের ফাইনাল টুর্নামেন্ট, অথচ বাবা কিছুতেই যেতে দিবে না। আগের ম্যাচগুলো লুকিয়ে চুরিয়ে খেললেও এবারেরটা ধরে ফেলেছে, তাই আমি তোর সাথে একটা ভার্সিটি ইভেন্টে যাব বলে চলে এসেছি। সেম ইয়ার না হলেও সেম ভার্সিটি হওয়াতে একদিক দিয়ে সুবিধাই হলো বটে। শুভ্রা মুখ গোমড়া করে বলল, আমাকে শুধু প্রয়োজনের সময় তোমার মনে পড়ে, তাই না ইহান ভাইয়া? ইহান মৃদু হেসে শুভ্রার গাল টেনে দিয়ে বলল, তাহলে সময়ে অসময়ে তোকে যে চকলেট দেই, ফুল কিনে দেই, তোর নোটস কালেক্ট করে দেই, সেগুলো কি পাগলি? শুভ্রার মুখে হাসি ফুটে উঠল। সে মাথা নিচু করে ভাবল, সত্যি ইহান অন্যদের তুলনায় তার অনেক খেয়াল রাখে। তার সুপ্ত অনুভূতির বিশেষ জায়গা জুড়ে রয়েছে ইহান। ইহানের তার প্রতি করা টেক কেয়ারগুলো তার মনে মাঝে মধ্যে প্রশ্ন জাগায়, ইহান কি সত্যি তাকে দিয়ে অন্য কিছু ভাবে? ইহান শুভ্রার সামনে তুড়ি বাজিয়ে বলল, কি এত ভাবছিস তুই? কই কিছু না তো। তাহলে চল আমার সাথে। কোথায় যাব? শুনলি না বাবার কাছে তোকে নিয়ে ভার্সিটিতে যাওয়ার কথা বলেছি? তো এখন আমার সাথে ভার্সিটিতে যাওয়ার নাম করে আমার ফুটবল টুর্নামেন্ট দেখতে যাবি। এমা, 1.5 ঘন্টা আমি বসে থাকতে পারবো না। কেন পারবি না শুনি? আমার জন্য এতটুকু করতে পারবি না? আর তাছাড়া ফুটবল না তোর কত পছন্দের একটা খেলা? তা ঠিক, কিন্তু কোনো কিন্তু নয়, আমি যেতে বলেছি যখন যাবি। আর সবচেয়ে বড় কথা, তোকে মোটেও সেখানে বোর হতে হবে না। এক গাদা স্ন্যাক্স কিনে রাখবো তোর জন্য, বসে বসে খাবি আর আমার খেলা দেখবি। বলে ইহান প্যান্টের পকেট থেকে টাকা বের করে দেখালো শুভ্রাকে। শুভ্রা চোখ ছোট ছোট করে বলল, ঘুষ দিচ্ছ আমাকে? ধরে নে সেটাই, আমার ঘুষ খাওয়ার একমাত্র ভাগিদার তো তুই। শুভ্রা চট করে হেসে ফেলল, সাথে তাল মিলে হাসলো ইহানও। আপনি আবারও কেন আমার সামনে এসেছেন? প্লিজ আমায় এভাবে বিরক্ত করবে না, প্লিজ। চোখ মুখ খিচিয়ে মাথা নিচে করে এরিসের সামনে একদম কথাগুলো বলে গেল শ্বেতা। আর এই মুহূর্তে ভেতরে ভেতর প্রচণ্ড ভয় লাগলেও
বাইরে সেটা প্রকাশ করলো না। এরিস তার দলবল নিয়ে শ্বেতার সামনে গুরুগম্ভীর মুখভঙ্গি করে দাঁড়িয়ে রয়েছে। ব্ল্যাক ফর্মাল গেট আপ, সেই সাথে চোখে ব্ল্যাক সানগ্লাস। মেয়েদের ক্রাশ খাওয়ার মতো লুকে দাঁড়িয়ে থাকলেও শ্বেতার এই মুহূর্তে এরিসকে জম দুধের চেয়ে কোনো অংশে কম মনে হচ্ছে না। এরিস গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, গত দুদিন ভার্সিটিতে আসনি কেন? এমনি। এমনি কেন? শ্বেতা কথা না বলে দু চাক বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে। একটু পরপর আর চোখে হাত ঘড়িতে সময় দেখে নিচ্ছে। তার ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কিন্তু সেই কথা এরিসকে বলতেও পারছে না সে। র্যাঙ্গিয়ার নামে আবার না তাকে কী সব কঠিন কঠিন কাজ দিয়ে দেয়। সে তাকে অবাক করে দিয়ে এরিস হঠাৎ বলে উঠল, আচ্ছা ক্লাসে যাও, মন দিয়ে ক্লাস করবে, কেমন? লিসেন, আমি ডাকলে সাথে সাথে চলে আসবে, কিন্তু আফটার অল জুনিয়র হিসেবে সিনিয়রের প্রতি তোমার একটা দায়িত্ব আছে তো, তাই না? সেটা দু হাতে ব্যাগ খামচে ধরলো, মাথা নেড়ে হ্যাঁ বোধক পৌঁছালো। তারপর ধীর পায়ে সেখান থেকে প্রস্থান করলো। এরিস সেদিকে তাকিয়ে থাকতে থাকতে তার বন্ধু সাদাফকে বলল, মেয়েটার থেকে ভালোভাবে নজর রাখিস, ও কি করে না করে সবকিছু খেয়াল রাখবি। সাদাফ অবাক হয়ে বলল, তুই মেয়েটার প্রতি হঠাৎ এত ইন্টারেস্ট দেখাচ্ছিস কেন এরিস? এরিস শয়তানি হাসি হেসে বলল, মেয়েটা বড্ড সহজ সরল আর নাজুক প্রকৃতির, ওকে চালিয়ে ভীষণ মজা পাচ্ছে, সামনে আরো ইন্টারেস্টিং ভাবে চালাবো। সাদাফ ওর কাঁধে চাপড় মেরে বলল, তুই শালা আর ভালো হলি না। এরিস বাঁকা হেসে বলল, ভালো ছিল কবে? অসম্ভব, এই ডেয়ার আমি কোনো মতেই পালন করতে পারবো না। এদিকে শ্বেতা এক প্রকার চেঁচিয়ে উঠে দাঁড়ালো। তার বন্ধু অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এতক্ষণ অনার্সে নতুন বন্ধ হওয়া পাবলিকগুলোর সাথে ট্রুথ অ্যান্ড ডিয়ার খেলছিল সে। সেখানে তাকে ডিয়ার দেওয়া হয়েছে, তাও যে সে ডিয়ার নয়। ভার্সিটির সকল মেয়েদের ক্রাশ এরিস আহরার খানকে নাকি তার সরাসরি কিস করতে হবে। এটা তো তার পক্ষে কস্মিন কালেও সম্ভব নয়। আর এরাও কিভাবে এরকম একটা ডিয়ার দিতে পারে শ্বেতা ভেবে পায় না। মারিয়া বলে উঠল, ডিয়ার যখন নিয়েছিস আর আমরা যখন বলেছি তখন তোকে এটা পালন করতেই হবে, না হলে এর বদলে তোকে ফাইন দিতে হবে। কি ফাইন বল, আমি সেটা করতে প্রস্তুত। আমাদের সবার অ্যাসাইনমেন্টের খাতা তোকে আগামীকালের মধ্যে সাবমিট করে দিতে হবে। সেটা অবাক হয়ে গোল গোল চোখে মারিয়ার দিকে তাকিয়ে রইল। এত কঠিন শর্ত মারিয়া তাকে কি করে দিতে পারলো ভেবে পায় না সে। সে অসহায় চোখে একবার অহনার দিকে তাকালো। একমাত্র অহনা এই মুহূর্তে তার ঘনিষ্ঠ বন্ধু। অহনা প্রিয় বান্ধবীর এই অবস্থা দেখে প্রতিবাদ করে বলল, এটা কোনো ডেয়ার হলো মারিয়া? আর ফাইন হিসেবে ওকে এত কঠিন একটা শর্ত দেওয়া তোর উচিত হয়নি। ও কি করে আগামীকালের মধ্যে আমাদের সবার অ্যাসাইনমেন্ট সাবমিট করবে বলতো? মারিয়া ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যেটা ওর ব্যাপার, হয় ওকে ডিয়ার পালন করতে হবে, না হলে আমাদের কঠিন শর্ত মেনে নিতে হবে। শ্বেতা বুঝলো মারিয়া আর অন্য সবাই মিলে তাকে দিয়ে তাদের অ্যাসাইনমেন্ট করানোর জন্য এই ফোন দিয়ে এটেছে। তাই উপায়ন্তর না পেয়ে অগত্যা শ্বেতা বাধ্য হলে মারিয়ার কথা মেনে নিত। কিন্তু মারিয়া বলে অবশ্য মানত না। অহনা বাদে ওদের গ্রুপের সবগুলো মারিয়ার সাপোর্ট করেছে। আর ভার্সিটি লাইফে স্ট্রং একটা ফ্রেন্ড গ্রুপ না থাকলে কোনোভাবেই চলে না, এটাই বোকা শ্বেতার ধারণা। তাই তাদের কথা রাখতে তাকে এই পদক্ষেপটা নিতেই হলো। ক্লাস শেষে এরিস আর তার বন্ধুরা মিলে ক্যাম্পাসের একটা নির্দিষ্ট জায়গায় বসে আড্ডা দেয়। সেখানে অন্য কারো প্রবেশ অধিকার নেই। এখনও তার সেখানে বসে জমি আড্ডা দিচ্ছে। সে তার গুটি গুটি পায়ে এদিক ওদিক এগিয়ে গেল। তার পেছন সব বন্ধু বান্ধবীরা চুপি চুপি লুকিয়ে তার দিকে নজর রাখলো। সেটা একবার পেছনে তাকাচ্ছে তো আরেকবার এরিসের দিকে তাকিয়ে ঢোক গিয়েছে। এই লোকের সামনে যেতেও তার হাঁটু কাঁপে। সেখানে কিস করা তো তার জন্য একদম অসম্ভব ব্যাপার। শ্বেতার দিকে সর্বপ্রথম নজর এলো এরিসের বন্ধু সাদিকের। সে এরিসকে ডেকে চোখ দিয়ে শ্বেতার দিকে ইশারা করলো। এরিস সহ আড্ডারত সবাই সেদিকে তাকালো। এরিস গভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে শ্বেতার দিকে তাকিয়ে রইল। সেটা এখনও এরিসের দিকে কয়েক মিটার দূরে দাঁড়িয়ে রয়েছে। তবু এরিসকে সরাসরি তার দিকে ইগল দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে তার মুহূর্তে হেঁচকে উঠে গেল। সেই সাথে শরীর কাঁপতে কাঁপতে ঘাম বেরিয়ে গেল। এরিস নীরবে শ্বেতার অবস্থা গভীর চোখে পর্যবেক্ষণ করছে। আচমকা সবাইকে অবাক করে দিয়ে এরিস দ্রুত ছুটে গেল শ্বেতার পানে। এরিস সামনে আসতে না আসতেই শ্বেতা আগের বারের মতো মাথা ঘুরিয়ে জ্ঞান হারালো। মুহূর্তে এরিস তাকে শক্ত বাহু বন্ধনীতে আঁকড়ে ধরল। এরিসের বন্ধুরা শ্বেতার বন্ধুরা অবাক চোখে তাদের দিকে তাকিয়ে রইল। দুদিন আগেও এরিস শ্বেতাকে জড়িয়ে ধরলেও কেউ সেটা দেখেনি। কিন্তু আজকে সবার সামনে জড়িয়ে ধরাতে তারা প্রচণ্ড অবাক হয়ে তাকিয়ে রয়েছে।
এরিস শ্বেতাকে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে তার মুখটা নিজের মুখের খুব কাছাকাছি নিয়ে এসে সেদিক পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলে উঠল, প্রতিবার কেন আমার সামনে এসে তোমাকে কেন হারাতে হবে মেয়ে? আর তোমাকে পরিচয়ের হাত থেকে বাঁচাতে আমাকে কেন চুম্বকের মতো আকর্ষিত হয়ে ছুটে আসতে হবে তোমার কাছে? এভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছেন কেন? আমাদের ক্যাম্পাসে যেতে দিন। এদিকে একটা লাল শাড়ি পরিহিতা রমণী খানিকটা উঁচু গলায় সামনে দাঁড়ানো যুবকদের উদ্দেশ্যে কথাটা বলল। আজকে মূলত ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান, একটা কারণবশত কিছুটা দেরিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবার। হ্যাঁ, মেয়েরা বিভিন্ন রঙের শাড়ি পরে সেজে গুজে এসেছে, অথচ ক্যাম্পাসের ভেতরে শাওন মির্জা আর তার গ্যাং মেয়েদের রাস্তা আটকে দাঁড় করিয়ে রেখেছে। তাদেরকে নানাভাবে হয়রানি করা তাদের মুখ্য উদ্দেশ্য। যুবকগুলো ভ্রুক্ষেপ না করে বিভিন্ন আজে বাজে কথা বলেই যাচ্ছে। সেই মেয়েটা আগে যেটা সাহস দেখে রেগে বলল, কি হলো, কথা শুনছেন না কেন? আমরা কিন্তু প্রিন্সিপাল স্যারের কাছে বিচার দিব। শাওনা তখন বাইকের উপর শরীর এলিয়ে চোখ বন্ধ করে শুয়ে শীষ বাজাচ্ছিল। মেয়েটা ঝাঁঝালো কথায় সে উঠে বসলো তৎক্ষণাৎ। মেয়েটির কাছে এসে চোখ মুখ গরম করে বলল, এ মেয়ে, কাদের সাথে কথা বলছো খেয়াল আছে? শাওন মির্জার তার গ্যাং। আমার ক্ষমতার সম্পর্কে কোনো আইডিয়া আছে তোমার? এরিসের সমতুল্য না হতে পারি, কিন্তু ওর সে ডাফত কোনো অংশে কম নিয়ে চলি না আমি। ওর সামনে তো মুখে জবাব ফোটে না, এখন আমার সামনে মুখে এত ভয় ফুটছে কি করে? মেয়েগুলোর মাঝে এতক্ষণ শ্বেতাও দাঁড়িয়েছিল। ভয়ে গুটিসুটি মেরে সে অহনাকে জড়িয়ে ধরেছিল এতক্ষণ। এরিসের নাম শুনে এবার চমকে সামনের দিকে তাকালো। মেয়েটি আরেকটু সাহস সঞ্চয় করে বলল, হ্যারিস ভাই আর যাই হোক মেয়েদের সম্মান নিয়ে ছেলে খেলা করে না, কিংবা তোমাদেরকে কোনো ধরনের বাজে কথাও বলে না। অন্তত আপনার মতো অতটা নিকৃষ্ট বখাটে সে নয়। শাওনের সারা শরীর প্রচণ্ড রাগে কেঁপে উঠল। সহসা মেয়েটিকে প্রচণ্ড জোরে থাপ্পড় মেরে মাটিতে ফেলে দিল সে। সকলে ভয়ে কেঁপে উঠল। তারপর হঠাৎ শাওনের চোখ গেল নীল শাড়ি পরিহিতা শ্বেতার দিকে। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে কি যেন ভাবলো। পরক্ষণে মুখে শয়তানি হাসি ফুটে উঠল তার। শ্বেতার দিকে এগিয়ে যেতে যেতে শাওন বলল, এই মেয়েটাকে হ্যারাসমেন্ট করার মাধ্যমে তোমাদের সবার মুখে তালা ঝুলিয়ে দিয়েছিল না এরিস? আজকে দেখো আমি তার থেকেও দ্বিগুণভাবে মেয়েটাকে হ্যারাসমেন্ট করে তোমাদের মুখ চিরতরে বন্ধ করে দিব। তখন আমার সামনে জবান নাড়ানোর তো দূরের, চোখ তুলে তাকানোর সাহস পর্যন্ত পাবে না। বলে শ্বেতাকে একটানে নিজের সামনে এনে দাঁড় করালো শাওন। মুহূর্তেই নাজুক মেয়েটার অন্তরাত্মা কেঁপে উঠল। সে অসহায় দৃষ্টিতে একবার শাওনের দিকে আরেকবার সবার দিকে তাকালো। অন্য সবার মুখও শুকিয়ে গেছে। শাওন কয়েকবার শ্বেতাকে নোংরা দৃষ্টিতে আপাদ মস্তক পরখ করে নিল। অস্বস্তি ঘৃণায় শ্বেতার গা গুলে উঠল মুহূর্তে। সে কান্না বিজড়িত কণ্ঠে শাওনকে বলতে লাগলো, দেখুন ভাইয়া, প্লিজ আমার ছেড়ে দিন, আমি আপনার ছোট বোনের মতো। শাওন শ্বেতাকে সেভাবে ধরে রেখেই ব্যঙ্গাত্মক স্বরে বলে উঠল, তাই নাকি ছোট মামনি? কই এরিস যখন তোমাকে ধরে তখন তো তুমি এভাবে পালাই পালাই করো না। সবার সামনে তোমাকে জড়িয়েও ধরেছে শুনেছি। তা আমি জড়িয়ে ধরলে সমস্যা কি? আমি কি ওর চেয়ে কোনো অংশে কম নাকি? প্রচণ্ড ঘৃণায় গা গুলে উঠল শ্বেতা। সজ্ঞানে এরিস তাকে কখনো জড়িয়ে ধরেনি, তাই তার স্পর্শ সম্পর্কে তার কোনো ধারণা নেই। নিজেকে এই মুহূর্তে অসহায় ভেবে তার নিজেকে ধিক্কার জানাতে মন চাচ্ছে। কেউ তার পক্ষে প্রতিবাদ পর্যন্ত করছে না, এটা ভেবে তার মনটা আরও বেশি উঠল। শাওন কুৎসিত হেসে শ্বেতার কোমরে হাত দিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে প্রচণ্ড জোরে একটা লাথি এসে লাগলো তার পিঠে। তাল সামলাতে না পেরে সে হুমড়ি খেয়ে পড়ে গেল মাটিতে। উপস্থিত সবাই বিস্ময়ের সাথে অবলোকন করলো অপরিসীম রাগে কাঁপতে থাকা দীর্ঘকায় বলিষ্ঠ এরিসকে। তার শান্ত মুখায়ব অথচ চেহারার প্রতিটি কোণা থেকে ভয়াবহ হিংস্রতা ঠিক করে বের হয়ে আসছে। চোখ মুখ রক্ত লাল হয়ে উঠেছে। শরীরের পেশিগুলো, তার কপালের রগগুলো প্রচণ্ড বেগে ফুলে উঠেছে। হাত জোড়া বজ্র মুষ্টিতে আবদ্ধ। শাওনকে দ্বিতীয় কোনো কথা বলার সুযোগ না দিয়ে হাঁটু ভেঙে তার উপর বসে তাকে বেধরম পেটাতে লাগলো এরিস। তার প্রতিটি কঠিন ঘুষিও থাপ্পড়ে শাওনের এক একটা অঙ্গ প্রত্যঙ্গ তীব্র ব্যথায় কুঁকড়ে উঠেছে। একটানা মারের ফলে সমস্ত মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গা থেকে অনর্গল রক্ত বেরোচ্ছে। কাপড় চোপড়েরও বেহাল দশা। অথচ 5 থেকে 6 জন তাগড়া যুবক মিলেও এরিসকে থামাতে পারছে না। অপরদিকে শ্বেতা অহনাকে জড়িয়ে ধরে প্রচণ্ড ভয়ে কুঁকড়ে দাঁড়িয়ে রয়েছে।
অবশেষে আধা ঘন্টা বেধড়ক পেটানোর পরে শাওনকে অর্ধমৃত করে দিয়ে এরিস দাঁতে দাঁত চেপে হুঙ্কার ছেড়ে তার উদ্দেশ্যে বলতে লাগলো, ইউ ব্লাডি বিচ, ফাকিং বাস্টার্ড, তোর সাহস কি করে হলো সেটাকে টাচ করার, ওকে নোংরা কথা শোনানোর? তারপর উপস্থিত সকলের উদ্দেশ্যে রাগে গজরাতে গজরাতে বলল, আর তোমরা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখছিলে? বাবা নাকি বোধের তোমরা কোনো প্রতিবাদ করতে পারলে না? সবাই হা হয়ে এরিসের মুখ পানে চেয়ে রইল। সর্বদা প্রতিবাদ না করায় ভয় দেখানো যুবকটি আজ নিজেই প্রতিবাদ করার কথা বলছে শুনে তারা বিস্ময়ে হতবাক হয়ে গেল। তারপর শাওন যে হাত দিয়ে শ্বেতার হাত ধরেছিল এবং তার কোমর স্পর্শ করতে যাচ্ছিল, সেই হাতটি নিজের বাইকের গরম ইঞ্জিনের সাথে চেপে ধরল এরিস। গগন কাঁপানো আর্তনাদ করে উঠল শাওন, কিন্তু এরিস ছাড়ল না। প্রায় মিনিট খানেক সেভাবে চেপে ধরে রইল সে। ইতিমধ্যে নবীন বরণের অনুষ্ঠান বাদ দিয়ে সকলে উপস্থিত হয়েছে ঘটনাস্থলে। টিচাররা কেউ এরিস এবং শাওন কাউকেই পছন্দ করে না, কারণ দুজনেই বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে। তবে শাওন এরিসের চেয়েও খুবই নোংরা মানসিকতার ছেলে। অবশেষে প্রফেসর আর লেকচাররা মিলে শাওনকে আপাতত হসপিটালে পাঠিয়ে দিল। বাকি ঘটনার তদন্ত তারা অনুষ্ঠান শেষ হবার পরে করবেন বলে ঠিক করেছেন। কি করছেন? হাত ছাড়ুন আমার, প্লিজ। কেউ দেখে ফেললে কি হবে? শ্বেতাকে নিয়ে ত্রস্ত্র বেগে ভার্সিটির বিশাল করিডোর দিয়ে হেঁটে চলেছে এরিস। শ্বেতা অসহায় মুখ করে অনেক কিছু বললেও সেগুলো কিছুই তার কানে যাচ্ছে না। একসময় এরিস অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে শ্বেতার দিকে তাকালো, কিন্তু ভস্ম করে দেওয়া সেই দৃষ্টি, যার অর্থ আরেকটা কথা বললে এখানেই মেরে পুঁতে ফেলব। শ্বেতা প্রচণ্ড ভয়ে পেয়ে চুপ হয়ে গেল। শ্বেতাকে নিয়ে ভার্সিটির বিশাল রুফটপে চলে গেল এরিস। নবীনবরণ অনুষ্ঠান এখনও চলমান বিধায় সবাই এই মুহূর্তে অডিটোরিয়ামের রুমে অবস্থান করছে। রুফটপে এই মুহূর্তে কেউ নেই। এরিস রুফটপের দরজা বন্ধ করে দিয়ে শ্বেতার দুহাত আচমকে দেয়ালের সাথে নিজের দুহাত দিয়ে প্রচণ্ড শক্তভাবে চেপে ধরল। শ্বেতা প্রচণ্ড ভয় আর ব্যথা পেয়ে চোখ জোড়া খিচে বন্ধ করে নিল। এই মুহূর্তে চোখ খোলার সাহস তার নেই, অথচ বন্ধ চোখ জোড়া দিয়েও সে টের পেল একজোড়া তীক্ষ্ণ শিকারী চোখ তাকে গভীর মনোযোগ সহকারে দেখছে। তার ঘন নিঃশ্বাস শ্বেতার মুখ ও গলায় আছড়ে পড়ছে। তীব্র অস্বস্তি, লজ্জা আর ভয়ে একাকার হয়ে গেল শ্বেতা। বহুক্ষণের সাধনায় পিটপিট করে চোখ খুলে তাকালো শ্বেতা। এরিসের মুখখানা এই মুহূর্তে শিথিল, হিংস্রতার লেশমাত্র সেখানে নেই, অথচ চোখ জোরে কি এক প্রচণ্ড ক্রোধ এখনো খেলা করে চলেছে। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া গলাটায় কয়েকটা ঢুক গিলে শ্বেতা আমতা আমতা করে বলল, আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? ছাড়ুন দয়া করে প্লিজ। এরিস হিমশীতল কণ্ঠে বলল, এভাবে শাড়ি পরেছো কেন? শ্বেতা অবাক নয়নে তাকিয়ে বলল, কিভাবে শাড়ি পরেছি? এরিস একই কণ্ঠে বলল, তোমার কোমর দেখা গিয়েছিল কেন? শ্বেতা কিছু বলতে যাবে তার আগে এরিস কাটকাট গলায় বলল, ইচ্ছে করছে জ্বলন্ত আগুন দিয়ে তোমার এই কোমল ওদরখানে পুড়িয়ে দিতে। যেখানে পরপুরুষের নোংরা দৃষ্টির স্পর্শ লাগে সে অক্ষত থাকার কোনো মানেই নেই। বলেই পকেট থেকে সিগারেট বের করে সেটা লাইটার দিয়ে জ্বালে মুখে চেপে ধরল এরিস। অন্যদিকে এরিসের ভয়ঙ্কর কণ্ঠে ভয়ঙ্কর কথাগুলো শুনে শ্বেতার অন্তর আত্মা কেঁপে উঠল। কি বলছে এই লোক? সে মোটেও পেট দেখে শাড়ি পরেনি। ক্যাম্পাসে আসার সময় শাড়ি কুচিতে পা লেগে কোমরের দিকটা কিছুটা আলগা হয়ে গিয়েছিল। পরবর্তীতে সেটা সংঘটিত ঘটনার জন্য আর খেয়াল করেনি সে। হঠাৎই কোমরের কাছে যন্ত্রণাদায়ক কিছুর স্পর্শ টের পেতেই প্রচণ্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠল শ্বেতা। এরিস নির্বিঘ্নে তার খোলা পেটের একাংশে জ্বলন্ত সিগারেটটা চেপে ধরে রেখেছে। শ্বেতার দুই চোখ পানিতে টইটম্বর করছে। যন্ত্রণার ক্ষোভের চোটে ফর্সা মুখটা নীল হয়ে রয়েছে। কিছুক্ষণ পরে এরিস সিগারেটটা সরিয়ে নিয়ে আবার মুখ চাপল। একটি বারও সে তার উন্মুক্ত কোমরের দিকে তাকাল না পর্যন্ত। না দেখলেই নিজের হাতে তৈরি করে দেওয়া বিদঘুটে ক্ষতটা সে নির্বিকার চিত্তে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। সে তার ফোপানোর আওয়াজ শুনে তার দিকে রক্তিম চোখে তাকাতেই সে তার মুখ চেপে ধরে ফোপাতে লাগলো। এরিস নির্বিকার শীতল স্বরে বলল, আজকের এই ঘটনার কথা যদি তোমার মনে থাকে তাহলে নিজের স্পর্শগত জায়গাগুলো ঠেকে রাখতে কখনো ভুলবে না। হ্যালো রাত ভাইয়া, কোথায় তুমি? তাড়াতাড়ি এসে নিয়ে যাও আমায়। সে তার কান্না বিজড়িত কণ্ঠার ফোপানো শুনে অস্থির হয়ে উঠল রাত। সম্পর্কে সে শ্বেতার শুভ্রার বড় চাচাতো ভাই। রাত অস্থির কণ্ঠে বলল, কি হয়েছে শ্বেতা? এভাবে কাঁদছিস কেন? বল আমাকে। কিছু না, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও যত তাড়াতাড়ি সম্ভব। আমি আর সহ্য করতে পারছি না। আচ্ছা আমি আসছি, কিন্তু কোথায় তুমি?
আমার ভার্সিটিতে। বলে তাড়াতাড়ি ফোন কেটে দিল শ্বেতা। রাত ক্লাস করা বাদ দিয়ে দ্রুত বাইক নিয়ে শ্বেতার ভার্সিটির উদ্দেশ্যে ছুট লাগালো। মেয়েটাকে নিয়ে তার চিন্তার শেষ নেই। সহজ সরল বলে আরও বেশি চিন্তা। এখন না জেনে আবার কি বিপদ ঘটলো মেয়েটার। বাইকে রাদের পেছনে চুপচাপ বসে রয়েছে শ্বেতা। কতক্ষণ ধরে রাত এটা সেটা জিজ্ঞেস করছে, কিন্তু একটা কথার উত্তর দিচ্ছে না সে। চোখের পানি শুকিয়ে গালে লেপ্টে আছে, মনটা বিষাদে পরিপূর্ণ। রাত বিরক্ত হয়ে বলল, কি হয়েছে খুলে বলবি আমাকে, না হলে আমি বুঝবো কি করে তোর কান্নার কারণ কি। শ্বেতা আবার কিছু একটা বলতে যাবে তার আগে রাতের ফোনে কল চলে এলো। বাইক থামিয়ে কিছুক্ষণ হু হা করে কথা বলে নিল রাত। তারপর ফোন রেখে শ্বেতার উদ্দেশ্যে বলল, আমাকে আর্জেন্ট একটা কাজে এক্ষুনি ভার্সিটিতে যেতে হবে শ্বেতা। আমি তোকে রিক্সা ডেকে দেই, তুই বাড়ি যেতে পারবি না? শ্বেতা কিছু না বলে বাইক থেকে নেমে দাঁড়ালো। তারপর বলল, তুমি যাও ভাইয়া, আমি একা যেতে পারবো, কিছু হবে না আমার। ভাড়ার টাকা আছে তোর কাছে? তাহলে ঠিক আছে, আমি যাচ্ছি, তুই সাবধানে যাস। বলে বাইক নিয়ে দ্রুত চলে গেল রাত। শ্বেতা একটা দীর্ঘশ্বাস ফেলে রিক্সা ডাকতে নেবে, তখনই পেছন থেকে প্রচণ্ড শব্দ করে ব্রেক কষল একটা নামি দামি বাইক। শ্বেতা সেদিকে এক মুহূর্ত তাকাতেই আবারও ভয়ে জমে গেল। এরিস হেলমেট খুলে গম্ভীর কণ্ঠে শ্বেতাকে আদেশ ছুড়ল, বাইক উঠে বসো। শ্বেতা কি করবে না করবে বুঝতে না পেরে কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। এরিস এবার ধমক বলে উঠল, কি বলেছি শুনতে পাওনি? বাইক উঠে বসো। শ্বেতা কেঁপে উঠে গুটি গুটি পায়ে এরিসের বাইকের সামনে গিয়ে দাঁড়ালো। এরিস বিরক্ত হয়ে বলল, এক কথা কতবার বলতে হবে তোমাকে? শুনতে পাওনি কি বলেছি? বাইকে উঠে বসো। শ্বেতা কাল বিলম্ব না করে দ্রুত এরিসের বাইকের পেছনে উঠে বসলো। এরিস গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠল, আমার কাঁধ জড়িয়ে রাখো, পড়ে গেলে তোমার নরম দেহে করে একটা অস্ত্র থাকবে বলে মনে হচ্ছে না। শ্বেতা কম্পিত হস্তে এরিসের দুই কাঁধ আলতো হাতে জড়িয়ে ধরল। এরিস ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, গায়ে জোর নেই? শক্ত করে ধরতে পারছো না? মনে হচ্ছে একটা মাছি আমায় ধরেছে। অগত্যা শ্বেতা শক্ত করে এসে দুই কাঁধ জড়িয়ে ধরল। এরিস একটা বাঁকা হাসি দিল, যেটা দৃষ্টিগোচর হলো না শ্বেতার। জনমানববিহীন একটা খালের ধারে এসে বাইক থামালো। এরিস শ্বেতার এই মুহূর্তের ভীষণ ভয় করছে। এক তো এরিস নামক লোকটাকে সে জমের মতো ভয় পায়, তার উপর এমন নিরিবিলি জায়গায় তার ভয়ের মাত্রা আরও কয়েক গুণ বেড়ে গেল। কিন্তু মুখ ফুটে কিছু জিজ্ঞেস করতে পারল না সে। এরিস আচমকা বলে উঠল, কোমর থেকে শাড়ির আঁচলটা সরাও। এরিস এই কথাটা অন্য মনস্ক হয়ে থাকা শ্বেতাকে প্রবল ঝটকায় দুলিয়ে দিল। সে ভয়ে শুষ্ক ঢোক গিলে বলল, মানে কি করবেন আপনি? এরিস হাতে থাকা মলমটা দেখে নির্লিপ্ত স্বরে বলল, মানে এই মলমটা দিয়ে আমি তোমাকে পুজো করবো? টাফার গার্ল, কোমরে যে জায়গাটা পড়েছে সেখানে মলমটা লাগিয়ে দেওয়ার কথা বলছে। শ্বেতা নিচু কণ্ঠে বলল, দরকার নেই। এরিস শ্বেতার কোনো কথার তোয়াক্কা না করে নিজে তার শাড়ির আঁচলটা সরিয়ে দিয়ে পুরা জায়গাটায় আলতো হাতে মলম লাগিয়ে দিল। শারীরিক যন্ত্রণার থেকেও এই মুহূর্তে শ্বেতার সম্পূর্ণ অন্যরকম অনুভূতিতে দেহ মন ছেয়ে গেল। ফলস্বরূপ নিজের অজান্তে এরিসের মাথার চুলগুলো খামচে ধরল সে। এরিস কিছু বলল না। যত্ন সহকারে মলম লাগানোর পর এরিস শীতল কণ্ঠে শ্বেতার উদ্দেশ্যে বলল, এরপর থেকে যতবার ভুল করবে ততবার ঠিক এইভাবেই আমার কাছ থেকে শাস্তি পাবে তুমি। মনে রেখো শ্বেতা, আমি মানুষটা কিন্তু একদমই ভালো নই। শ্বেতা এরিসের আচমকা এমন অধিকারবোধ থেকে হতবাক হয়ে গেল, কিন্তু মুখ ফুটে কিছু বলার সাহস রইল না তার। এরিস ফের সিগারেট ধরাতে ধরাতে বলল, বাই দ্য ওয়ে, বাকি তোমার সাথে ছেলেটা কে ছিল? আমার ভাইয়া। কেমন ভাইয়া? চাচাতো ভাই। লিসেন, এসব চাচাতো মামাতো ফুফাতো খালাতো ভাইগুলো থেকে সবসময় দূরে দূরে থাকবে, বুঝছো? এরপর যেন কখনো ঘনিষ্ঠ হয়ে তাদের কারোর সাথে তোমায় চলাফেরা কিংবা কথা বলতে না দেখি। শ্বেতার এরিসের প্রতি বিস্ময়ের রেশ যেন কাটছেই না। এই লোকটা হঠাৎ তার ব্যাপারে এত পজিটিভনেস দেখাচ্ছে কেন, সেটাই বুঝতে পারছে না সে। এরিসের প্রতিটা কথাবার্তা, আচার আচরণ, তার ব্যবহার একের পর এক ধাক্কা খাচ্ছে সে। এরিস সিগারেট ফেলে দিয়ে বলল, এখন বাইকে ওঠো, আমাকে যেন আগের বারের মতো এই কথা বারবার বলতে না হয়। শ্বেতা অসহায় কণ্ঠে বলল, দেখুন, আপনার সাথে আমাকে আমার পরিবারের কেউ দেখে ফেললে আমার জন্য খুব ঝামেলা হয়ে যাবে। আমার ছেড়ে দিন প্লিজ, আমি একা যেতে পারবো। ডোন্ট ওয়ারি, তোর বাড়ির সীমানার অনেক আগেই তোমাকে নামিয়ে দেবো, কিন্তু মনে রাখো আমার চোখ কিন্তু সবসময় তোমার উপর থাকবে। সো বি কেয়ারফুল সিলি গার্ল। সেটা হ্যাঁ হয়ে থাকলেও উপর নিচ মাথা দোলালো। বাইকের ইঞ্জিন স্টার্ট দেওয়ার পর এরিস ফের শুধালো, যন্ত্রণা কমেছে?
এরিস কিসের যন্ত্রণায় কথা বলছে বুঝতে পেরে শ্বেতা হ্যাঁ বোধক জবাব জানালো। এরিস শান্ত স্বরে বলল, ক্ষত শুকিয়ে না যাওয়া পর্যন্ত নিয়মিত মলমটা ব্যবহার করবে, আর আমি কিছু মেডিসিন কিনে দেবো, সেগুলো নিয়মিত খাবে। শ্বেতা মনে মনে ভাবলেও মানুষটা নিজেই যন্ত্রণা দিয়ে আবার নিজেই সেই যন্ত্রণার উপশম ঘটায়। ভারী অদ্ভুত মানুষ তো। দাঁড়াও এরিস, কথা আছে তোমার সাথে। ড্রয়িং রুমের প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী মানুষজন নিয়ে গৌরগম্ভীর আলোচনায় ব্যস্ত থাকা নাহিয়ান আহরার খানের আচমকা শীতল কণ্ঠস্বর শুনে এরিসের দ্রুত গতিতে চলতে থাকা পদযুগল থেমে গেল। এইমাত্র সকলকে উপেক্ষা করে ব্যস্ত পায়ে সিঁড়িতে উঠতে যাচ্ছিল সে। চোখ বন্ধ করে নিজেকে যথাসম্ভব শান্ত করে নিজের বাবার দিকে ঘুরে দাঁড়িয়ে এরিস রুক্ষ কণ্ঠে বলল, কি বলবেন তাড়াতাড়ি বলুন। নাহিয়ান খান একবার উপস্থিত সকলের দিকে তাকিয়ে এরিসের কাছে উঠে এসে গলা নামিয়ে অসন্তুষ্ট চিত্তে বললেন, নিজের বাবার সাথেও কথা বলার আদব নেই তোমার? টাকা পয়সা খরচ করে ভার্সিটিতে পড়িয়ে এসব শেখাচ্ছে তোমায়? এরিসের কপালের রাগ আচমকা ফুলে উঠে নীল বর্ণ ধারণ করলো। সকলের সামনে তাকে ন্যায়ের বাণী শোনালো অন্ধকার জগতের মুখোশধারী হর্তাকর্তা নাহিয়ান আহরার খানের। এরূপ কথাবার্তা শুনে তার সমস্ত গা জ্বলে উঠল। তবুও চোখে মুখে সেটা প্রকাশ না করে নিজেকে যথাসম্ভব স্থির রাখলো সে। নাহিয়ান আহরার খান এরিসের কোনো রকম উত্তর না পেয়ে আবার বলতে শুরু করলেন, রোজ রোজ ভার্সিটি থেকে তোমার নামে হাজারো কমপ্লেইন আসে, আজকেও তার ব্যতিক্রম হয়নি। ঢাকা শহরের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা এবং ব্যবসায়ী আমি, সেই আমার ছেলের নামে প্রতিদিন এত এত কমপ্লেইন আসে, তাহলে সেটা আমার ইমেজ আর রেপুটেশনকে কতটা ড্যামেজ করে সেটা কি বুঝতে পারো না তুমি? এরিস দাঁতে দাঁত চেপে সবগুলো কথা সহ্য করলো, কোনো কথারই প্রতি উত্তর করলো না সে। এসব কথা রোজ রোজ শুনে সে অভ্যস্ত। নাহিয়ান আহরার খান বলতে লাগলেন, তোমার অন্যান্য কুকুরদের মতন আজকের ঘটনাগুলোকে সামাল দিয়েছি আমি, আর যেন কোনো কমপ্লেইন আমার কাছে না আসে। আর একটা বছর পরেই তোমার মাস্টার্স কমপ্লিট হয়ে যাবে, আমি সেটার অপেক্ষা করছি। এরপর হয় তোমাকে আমার রাজনীতি সামলাতে হবে, না হলে আমার বিশাল বিজনেস সামলাতে হবে। এরিস আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, গট গট পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নাহিয়ান আহরার খান এক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। মাতৃহীন শূন্য জীবন এরিসের। খুব ছোট থাকতেই তার বাবা মা ডিভোর্স হয়ে গিয়েছিল। তার মা বিদেশে পাড়ি জমিয়ে অন্যত্র সংসার বেঁধেছে। সেই থেকে মায়ের সাথে কোনো ধরনের যোগাযোগ হয়নি তার। আবার তখন থেকে নানার বাড়ির কারো সাথে আর যোগাযোগ রাখেনি সে এবং তার বাবা। এরিসের বাবা যেন থেকেও নেই। ছোট থেকেই বাবার আদর ভালোবাসা পায়নি এরিস, না পেয়েছে ইতিবাচক কোনো শাসন। এরিসের প্রতি শুধু অর্থ আর সম্পদ দিয়ে দায়িত্ব সেরেছেন তিনি। সবসময় নিজের রাজনীতি আর বিজনেস নিয়ে সময় কাটিয়ে এসেছেন এবং করে চলেছেন। বাবা মায়ের শাসন এবং ভালোবাসার অভাবে ছোট থেকে এক রোখা বদমেজাজি আর প্রচণ্ড জেদি হিসেবে গড়ে উঠেছে এরিস। মায়ের প্রতি ঘৃণা আর বাবার প্রতি ক্ষোভ থেকে ধীরে ধীরে বেপরা হয়ে বকেও গিয়েছে অনেকটা। তবে দাদি রেজমানা খান আর দাদা রাফিয়াত খানের হাতেই ছোটবেলা থেকে মানুষ হয়েছে এরিস। প্রিয় বলতে এই দুটো মানুষই আছে এরিসের। এখনও যথাসম্ভব এই তিনজন মানুষ একে অপরকে সময় দিকে যায়। তবে এরিসের অবচেতন মন এখন সব সময় বলে তার ভীষণ প্রিয় হিসেবে কেউ একজন খুব দ্রুত গড়ে উঠেছে। শাওয়ার নিতে নিতে এক মনে এসব কথাই আনমনে ভেবে যাচ্ছিল এরিস। শাওয়ার শেষ করে গায়ে বাথটাব জড়িয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো সে। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে মুখোমুখি হলো নীলিমা নামক এক অষ্টাদশী যুবতীর। সাথে সাথে বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নিল সে। মেয়েটাকে সে অপছন্দ করে না, কিন্তু তার ভাব ভঙ্গিমা এরিসের মোটেও ভালো লাগে না। এদিকে নীলিমার চোখে মুখে উচ্ছ্বাসের ছাপ স্পষ্ট। সম্পর্ক সে এরিসের একমাত্র ফুপি নাদিরা খানের একমাত্র আদরের মেয়ে। কৈশোরকাল থেকে এরিসের প্রতি অনেকটা ঝোঁক আছে মেয়েটার। বোঝার পর থেকেই নীলিমা পিছু পড়ে রয়েছে এরিসের। যদিও এরিসের ভয় কখনো মনের কোনো কথা বলতে পারেনি সে, তবু এরিসের পাত্তা না পাওয়া সত্ত্বেও তার পিছু এখনো পড়ে রয়েছে সে। নিজের ভাব ভঙ্গিমার মাধ্যমে মনের লুকায়িত অনুভূতির কথা প্রকাশ করতে চায় এরিসের সামনে। নীলিমা আগ্রহ ভরা কণ্ঠে এরিসের শুধালো, কেমন আছো এরিস ভাইয়া? ভালো আছি। আমি কেমন আছি জিজ্ঞেস করবে না? কেমন আছিস? ভালো। এরিস আর কোনো কথা বলল না। নীলিমা নিজেই কথা বলার জন্য উসখুস করতে লাগলো। নিজে থেকে আগা বাড়িয়ে বলল, আমি একাই এই বাড়িতে এসেছি, তবে আসার সময় মাম্মা আমাকে বলে দিয়েছে তোমাকে নিয়ে যেন আমাদের বাড়িতে যাই। এরিস আয়নার সামনে দাঁড়িয়ে নীলিমার দিকে তাকিয়ে বলল, কেন যেতে বলেছে আমায়? এমনি, আব্বু আম্মু তোমাকে দেখতে চেয়েছে। পারবো না যেতে। এরিসের সরাসরি প্রত্যাখ্যানের মুখে আধার ঘনিয়ে এলো নীলিমার। তবুও সে দমে না গিয়ে বলল,
গেলে কি সমস্যা এরিস ভাইয়া? এরিস নির্বিকার ভঙ্গিতে বলল, আমাকে দেখতে ইচ্ছে হলে তাদেরকে আমাদের বাড়িতে আসতে বলিস। এখন রুম থেকে বের হ, আমি ড্রেস চেঞ্জ করব। নীলিমা আর দ্বিরুক্তি না করে চুপি চুপি বেরিয়ে গেল রুম থেকে। এরিস দ্রুত এগিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে ফস করে একটা নিঃশ্বাস ছাড়ল। হঠাৎ করে তার অবচেতন মনে শ্বেতার নিষ্পাপ ও ভীত মুখশ্রী ভেসে উঠল। এরিস চোখ বন্ধ করে বিড়বিড় করে বলল, স্টুপিড গার্ল, অনুপস্থিত থেকে আমার মনে নিজেকে ভুলতে দিবে না। ভার্সিটি থেকে বেরিয়ে কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড ঈশাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছিল শুভ্রা। ঈশা, শ্বেতা আর শুভ্রা কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। তিনজন একই কলেজ থেকে পড়াশোনা করছে। এখন তিনজন তিন ভার্সিটির স্টুডেন্ট। শুভ্রা পাবলিকে পড়লেও বড়লোকের দুলালি, ঈশা ইয়ামিনা চৌধুরী নামি দামি প্রাইভেট ভার্সিটির স্টুডেন্ট। তবুও বন্ধুত্বের কমতি নেই তাদের মাঝে। সুযোগ পেলেই তিনজন একত্রিত হয়ে যায়। আজকে যেহেতু শ্বেতা নেই, তাই শুভ্রা আর ঈশা একসাথে টাইম স্পেন্ড করছে। দুই বান্ধবী রাস্তাতেই অজস্র বার্তালাপে মেতে উঠেছে। তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর পেয়ে থমকে দাঁড়ালো শুভ্রা। শুভ্রা দাঁড়া। শুভ্রা আর ঈশা দুজনে থমকে দাঁড়ালো। ইহান দৌড়ে দৌড়ে তাদের দিকে এগিয়ে এসে হাঁপাতে লাগলো। শুভ্রা অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছো ইহান ভাইয়া? আর এভাবে দৌড়াচ্ছিলে কেন? ইহান ধাতস্থ হয়ে বলল, তোকে কতক্ষণ ধরে ডেকে চলেছি সেই হিসাব আছে? অথচ তুই আমার একটা ডাকও শুনতে পেলি না। পাবি বা কি করে? তোরা মেয়েরা বান্ধবী পেলে আর দুনিয়ার কোনো কিছুর হুঁশ রাখিস? শুভ্রা চোখ নামিয়ে নিচু কণ্ঠে বলল, সরি ইহান ভাইয়া। ঈশা, শুভ্রা আর শ্বেতার মাধ্যমে ইহানকে মোটামুটি ভাবে চেনে। সেই সুবাদে জিজ্ঞেসও করলো, আপনি আমাকে ছুটে এসে ডাকছিলেন কেন ভাইয়া? জরুরি কিছু বলার ছিল? ইহান ইতস্তত করে বলল, না মানে আসলে। ঈশা ভ্রু কুঁচকে বলল, আরে আমার সামনে এত লজ্জা পেতে হবে না ভাইয়া। আপনি নির্দ্বিধায় নিজের সকল কথা আমাদেরকে খুলে বলুন। ইহান পকেট থেকে দুটো টিকিট বের করে দেখলো শুভ্রা ও ঈশাকে। শুভ্রা জিজ্ঞেস করলো, এগুলো কিসের টিকিট ভাইয়া? কনসার্টের টিকিট। তোর আর আমার ফেভারিট ব্যান্ড ব্ল্যাক বাটারফ্লাইয়ের কনসার্ট আর মাত্র দুদিন পর, ভুলে গেছিস? শুভ্রা হঠাৎ মনে পড়াতে সে উচ্ছ্বাসিত হয়ে বলল, ও একদমই মাথা থেকে বেরিয়ে গেছিল। ভালো হলো তুমি আমাকে মনে করিয়ে দিয়েছো। এগুলো কি তাহলে এই কনসার্টের টিকিট? হ্যাঁ, অনেক কষ্ট করে তোর আর আমার জন্য ম্যানেজ করলাম। শুভ্রা খুশিতে গতগত হয়ে ইহানকে জড়িয়ে ধরতে নিতেই চারপাশ ঈশা এবং আরও মানুষজনকে দেখে নিজেকে যথাসম্ভব সামনে নিল। ঈশা এতক্ষণ চুপ করে থেকে এদের দুজনের কাণ্ড দেখছিল। ভাবছিল এদের দুজনের চিন্তা ভাবনা, খুশি, আনন্দ কত মিল, যেন একে অপরের জন্যই তৈরি। ঈশা মাঝখান থেকে ফোরন কেটে বলল, শুভ্রার জন্য টিকিট কেটে আনলেন, অথচ আমার জন্য আনলেন না ভাইয়া? ইহান অপ্রস্তুত গলায় বলল, মানে আসলে তোমার কথা মাথায় ছিল না, পরের বার মনে করে আনবো। শুধু আমার জন্য নয়, শ্বেতার জন্যও মনে করে নিয়ে আসবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমরা যাই ভাইয়া। দাঁড়াও, তোমাদের সাথে আমিও যাব। শুভ্রাদের বাড়িতেই তো যাবে তাই না? হ্যাঁ। তাহলে চলো। ইহান, শুভ্রা আর ঈশা তিনজন একসাথে শুভ্রাদের বাড়ির গেট দিয়ে ঢোকার সময় আচমকা একটি শক্তপোক্ত পুরুষালী দেহের সাথে ধাক্কা খেয়ে গেল ঈশা। ঢাল সামলাতে না পেরে পড়ে যেতে নিলে দুটি শক্তপোক্ত পুরুষালী হাত আর কোমর আঁকড়ে ধরে সোজা করে দাঁড় করিয়ে দিল। ভয়ের চোটে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলেছিল ঈশা। যখন দেখলো যে সে অক্ষত অবস্থা দাঁড়িয়ে রয়েছে, তখন পিটপিট করে চোখ খুলল। উজ্জ্বল শ্যামলা বর্ণের দীর্ঘকার এক গম্ভীর চেহারার পুরুষ মূর্তিকে দেখে থমকে গেল ঈশা। অপলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। অপরদিকে রাত বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। একে তো মেয়েটা তার সাথে ধাক্কা খেয়ে এভাবে পড়ে যেতে নিচ্ছিল, তার ওপর তার দিকে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। ঈশার ধ্যান ভাঙল শুভ্রার তাকে। শুভ্রা কিছুটা উঁচু গলায় তাকে ডেকে উঠল, এই ঈশা, শুনতে পাচ্ছিস তুই? ঈশা চমকে উঠে বলল, শুনতে পাচ্ছি। শুভ্রা বিরক্ত ভঙ্গিতে বলল, এবার দয়া করে ভেতরে চল। তারপর রাদের উদ্দেশ্যে শুভ্রা বলল, সরি ভাইয়া, ও আসলে ইচ্ছে করে এমনটা করেনি। রাত শান্ত স্বরে বলল, যার সরি বলার কথা সে বলেনি, তার হয়ে তুই বলছিস কেন? ঈশা ভ্রু কুচকে রাদের দিকে তাকিয়ে বলল, আমি কোনো ভুল করেছি যে আপনাকে সরি বলবো? আমার দুজনে ধাক্কা গেছে, এটা ভুল আপনারও ছিল। আর আমি যে আপনাকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচলাম, তার জন্য থ্যাঙ্কস। এক প্রকার মুখ ঝাপটা মেরে কথাটা বলে ভেতরে পা বাড়ালো ঈশা। রাত হতবম্ব হয়ে গিয়ে মনে মনে আওড়ালো, ভারী অদ্ভুত মেয়ে তো। পরক্ষণে কিছু একটা মনে পড়তে শ্বেতার রুমের দিকে পা বাড়ালো সে। ইহান বাড়িতে আসার পর শারমিন বেগম তাকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন।
একমাত্র ভাইয়ের আদরের বড় ছেলে অনেকদিন পর বাড়িতে এসেছে, তাকে ভালো মতো আপ্যায়ন না করলে চলে? শারমিন বেগমের সাথে সাথে তার বড় যা সালেহা বেগম অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়লেন। খাবার টেবিলে এত এত খাবারের সাথে নিজের যত্নার্থে দেখে ইহান ব্যস্ত কণ্ঠে বলে উঠল, আরে ফুপি, আমাকে নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? মনে হচ্ছে কত যুগ পরে দূর দেশ থেকে এখানে এসেছি আমি। শারমিন বেগম আদরে ধমক দিয়ে বললেন, চুপ কর দুষ্টুর ছেলে, তোদের বাসা থেকে এখানে আসতে মাত্র আধা ঘন্টার পথ, তাও ফুফিকে দেখতে আসিস না কখনো। তোর বাপটাকেও কত করে বলি বোন আর ভঞ্জিদের একটু এসে দেখে যাও, সেও যদি আমার কথা একটু শুনতো। ইহান হেসে বলল, তুমিও তো শ্বেতা আর শুভ্রাকে নিয়ে আমাদের বাসায় যেতে পারো ফুপি। শারমিন বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, সংসারের চিন্তায় ঝামেলায় আর ভাইয়ের বাসে যেতে পারি না রে বাবা, তবে একদিন সময় করে যাব। ঈশা অরেঞ্জ জুস খেতে খেতে শারমিন বেগমকে জিজ্ঞেস করলো, সে তো কোথায় আন্টি? ওকে কতদিন হলো বাইরে যেতে দেখি না, ও ভালো আছে তো? শারমিন বেগম চিন্তিত মুখে বললেন, কদিন ধরে মেয়েটা ঘরবন্দি হয়ে বসে আছে, সব সময় চুপচাপ থাকে, কারোর সাথে বেশি একটা কথা বলে না, ভার্সিটিতে যায় আসে আর পড়ালেখা করে। ইন্ট্রোভার্ট হলেও মেয়েটা বাসায় আমাদের সবার সাথে খুব চঞ্চল হয়ে থাকতো, কিন্তু এখন কি যে হলো মেয়েটার। ঈশা তৎক্ষণাৎ খাওয়া থামিয়ে তড়িঘড়ি করে উঠে যেতে যেতে বলল, আমি তাহলে ওর সাথে একটু দেখা করে আসি আন্টি। তারপর শুভ্রাকে টেনে টুনে নিজের সাথে নিয়ে যেতে যেতে বলল, তুইও আয় শুভ্রা। তোর কোন বিষয় নিয়ে মন খারাপ শ্বেতা? নিস্তব্ধ রুমে হঠাৎ করে রাদের কণ্ঠস্বর শুনে চমকে উঠল শ্বেতা। এতক্ষণ রুমের সবগুলো জানালা বন্ধ করে রুম অন্ধকার করে বিছানায় গা এলিয়ে শুয়েছিল সে। রাত চাপানো দরজা ঠেলে রুমে এসে লাইট জ্বালিয়ে তাকে প্রশ্নটি করায় কিছুটা হকচকিয়ে গেল সে। পরবর্তীতে নিজেকে ধাতস্থ করে উঠে বসে নিচু কণ্ঠে বলল, না ভাইয়া, আমি একদম ঠিক আছি। তুমি দরজার সামনে দাঁড়িয়ে কেন? ভেতরে এসে বসো। পর মুহূর্তেই তার এরিসের করা কাজিন ভাইয়াদের থেকে দূরে দূরে থাকার সাবধান বাণীটি মনে পড়ল। সাথে সাথে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে মনে মনে কুকড়ে গেল সে, কিন্তু রাদের সামনে সেটা প্রকাশ করলো না। রাত রুমের দিকে এগিয়ে আসতে আসতে বলল, তোর কোনো সমস্যা হলে আমাকে নির্দ্বিধায় বলতে পারিস। তৎক্ষণাৎ হুড়মুড়ে রুমে ঢুকে পড়ল ঈশা আর শুভ্রা। তাদেরকে দেখে পথি মধ্যেই কথা থামিয়ে দাঁড়িয়ে পড়ল রাত। ঈশা আর তার চোখাচোখি হতে রাত দ্রুত আসছে বলে রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেদিকে তাকিয়ে একটা ভেঙচি কাটলো। তারপর শ্বেতার কাছে গিয়ে তাকে দুই পাশ থেকে জড়িয়ে ধরল ঈশা আর শুভ্রা। শ্বেতা আচমকা ঈশাকে শুভ্রার সাথে দেখে খুশিতে লাফিয়ে উঠল। উচ্ছ্বাসিত কণ্ঠে ঈশাকে জিজ্ঞেস করলো, অনেকদিন পর দেখা হলো তোর সাথে, কেমন আছিস তুই? ঈশা প্রাণবন্ত হেসে বলল, আমি ভালো আছি, তুই কেমন আছিস? হঠাৎ ভালো আছি কথাটা বলতে গিয়েও থমকে গেল শ্বেতা। সে কি আদৌ ভালো আছে? মুহূর্তে মুখটা মলিন হয়ে গেল তার। শুভ্রার ঈশা সেটা স্পষ্টভাবে খেয়ালও করলো। ঈশা শ্বেতাকে চেপে ধরে বলল, কি হয়েছে তোর? সব খুলে বল আমাকে। শুভ্রাও চিন্তিত কণ্ঠে বলল, হ্যাঁ বনু, প্লিজ খুলে বল। শ্বেতার একবার ইচ্ছে হলো ভার্সিটিতে এতদিন যাবৎ যা যা হয়েছে সব ঈশা ও শুভ্রাকে খুলে বলে দিতে, কিন্তু পরক্ষণে আবার তার মন এসব বলার পক্ষে দ্বিমত পোষণ করলো। কি হয়েছে বল না। ঈশার কথায় শ্বেতা চমকে উঠল। তারপর মনে মনে ভাবলো এদেরকে কিছু একটা না বললে লাগাতার প্রশ্ন করেই যাবে, তাই অর্ধেক সত্য আর অর্ধেক মিথ্যা মিলিয়ে বলল, আসলে ভার্সিটিতে প্রথম দিন সিনিয়র একজন ভাইয়া আমায় র্যাক দিয়েছিল, এই জন্যেই এতদিন কিছুটা যাবৎ আপসেট ছিলাম। শুভ্রা ফুঁসে উঠে বলল, কারা তো বড় সাহস যে আমার বোনকে র্যাক দেয়? ওই বেটার নামটা আমাকে শুধু বল, এমন খেলা খেলে দেব যে বেটা আজীবন মনে রাখবে। ঈশাও তাল মিলিয়ে বলল, একদম, আমিও আছি তোর সাথে শুভ্রা। শুভ্রা ভাবুক ভঙ্গিতে বলল, কিন্তু বেটাকে কি করে শিক্ষা দেওয়া যায় বলতো? ঈশা কিছুক্ষণ চুপ করে থেকে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, আইডিয়া, তুই বরং একটা শ্বেতার ভার্সিটির শ্বেতা সেজে যা, তারপর বেটাকে আচ্ছা করে শিক্ষা দিয়ে আয়। মুহূর্তেই শুভ্রার চোখ মুখ চকচক করে উঠল। ঈশাকে দুই হাতে জড়িয়ে ধরে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠল, ভেরি গুড আইডিয়া। এই না হলে আমার বান্ধবী, এত বুদ্ধি তুই কোথায় রাখিস দোস্ত? ঈশা টেরি স্মাইল দিয়ে বলল, পারিসে চিপাই রাখি দোস্ত, তুই তো লাগলে আমার থেকে ধার নিয়ে নিস, পরে কিন্তু আবার আমাকে ফিরিয়ে দিতে হবে। দুই বান্ধবীর কাণ্ড দেখে শ্বেতা হা হয়ে রইল। সে কিছুটা বিরক্ত ভঙ্গিতে বলল,
থামবি, তোরা কি শুরু করেছিস এসব? আর এসব প্ল্যান বাদ দে তো। যার সাথে পাঙ্গা নিতে যাচ্ছিস সেই মানুষটা কিন্তু মোটেও সুবিধার না। শুভ্রা মাছি তাড়ানোর মতো ভঙ্গিতে বলল। আরে ধুর, আমি কি তোর মতো বোকা নাকি? দেখবি বেটাকে এমন নাকানি চোবানি খাওয়াবো না, সারা জীবন ধরে মনে রাখবে এই শুভ্রা কি জিনিস। না সরি, আমাকে তো আবার বেটা শ্বেতা নামে চিনবে। হঠাৎ টুং করে শুভ্রার ফোনে একটা মেসেজ এলো। ইহান মেসেজ করেছে। শ্বেতা জিজ্ঞেস করলো, কি লিখেছে ইহান ভাইয়া? শুভ্রা চমকে উঠে বলল, তুই কি করে জানলি ইহান ভাইয়া মেসেজ করেছে? শ্বেতা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, তোর ফোনে ইহান ভাইয়া মেসেজ বাদে আর কারো মেসেজ আসে নাকি? শুভ্রা অপ্রস্তুত হয়ে পড়ল। ঈশা শুভ্রার দিকে সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে ভ্রু নাচিয়ে বলল, কাহিনী কি মামার? তলে তলে কি খিচুড়ি পাকাচ্ছিস? শুভ্রা তুতলিয়ে বলল, কই, কিসের খিচুড়ি পাকাচ্ছি? ঈশা চোখ ছোট ছোট করে সুর করে বলল, বুঝছি মামা, সবই বুঝি। যতই ডুবে ডুবে জল খাও না কেন, জালে কিন্তু একদিন ধরে পড়তেই হবে। পরক্ষণে সে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, সেটার দিকে নজর পড়ল ইউনিভার্সিটির সিনিয়র ভাই শুভ্রার। আচ্ছা ইহান ভাইয়া, আমার কি আছে বলতো? আমি কি সিঙ্গেল মরবো নাকি? বলে ঈশা নাকি কান্না কাঁদতে লাগলো। ঈশার নাকি কান্নার শ্বেতা বিরক্ত হয়ে বলল, এই ঢং করিস না তো। তুই যে কত ছেলেকে ঝুলিয়ে রেখে নাকে দড়ি দিয়ে ঘুরে, সে কি আমরা জানি না ভেবেছিস? তাদের মধ্য থেকে কারোর সাথে প্রেম করলেই তো পারিস। শুভ্রা ফিচেল হেসে অভিজ্ঞ কণ্ঠে বলল, ওই যে দাজরাল বাপ ভাই, জীবনে প্রেম করতে দিলে তো? ঈশা নাক ফুলিয়ে বলল, হয়েছে হয়েছে, এসব বাদ দিতে। এখন তোর ইহান ভাইয়ের কি ম্যানেজ দিয়েছে সেটা বল। শুভ্রা হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, এই ছেলেটাকে নিয়ে আমি আর পারি না। পড়াশোনা বাদে দুনিয়ার সব কাজ সে করতে পারবে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, কনসার্টে যাওয়া, হোম রকস্টার হওয়া, বাইক রাইডিং, মানে এমন কোনো কাজ নেই যে সে করতে চায় না। মানে তাকে অলরাউন্ডার হতেই হবে। আগামীকাল নাকি আবার তার কি এক বাইক কম্পিটিশনের ফাইনাল রাউন্ড আছে। আমাকে সেখানে দর্শক হিসেবে থাকতে বলেছে। মামা জানলে আমাদের দুজনেরই খবর করে ছাড়বে। ঈশা উচ্ছ্বাসিত হয়ে বলল, ওয়াও, আমার কতদিনের ইচ্ছা আমি বাইক রাইডে সরাসরি দেখা। চল কালকে আমরা তিনজন মিলে যাই। কোথায় হচ্ছে কম্পিটিশন, জলদি বল। শ্বেতা কিছুতেই যেতে রাজি হতে চাচ্ছিল না। ঈশা শুভ্রার জোড়াজুড়িতে এক প্রকার বাধ্য হয়ে রাজি হতে হলো। শাটার খুলে নিজের বাইক রাখার ব্যক্তিগত গ্যারেজে প্রবেশ করলো অ্যারিশ। তার বাইকের কালেকশন হিউজ। তার বাবার অজস্র নামি দামি ব্র্যান্ডের গাড়ি থাকলেও সে কখনো গাড়ি ব্যবহার করে না। কলেজ লাইফ থেকে বাইক চালানো এবং কালেকশন করা শুরু হয়েছে তার। এখন সেটার সংখ্যা ছাড়িয়েছে বহুল পরিমাণে। 16টি বাইক গ্যারেজে 2 সারিতে সাজানো, বেশিরভাগই কালো রঙের। তার মধ্যে থেকে এরিসের সবচেয়ে প্রিয় বাইক দুটো, ইয়ামাহা R15M এবং পালসার NS 160। দুটি বাইকই বাংলাদেশের সবচেয়ে দামি এবং দ্রুতগতির বাইক। এ দুটোর মধ্য থেকে এরিস বাইক কম্পিটিশনের জন্য দ্বিতীয় নাম্বারটা বেছে নিল। এরিসের পরনে ব্ল্যাক স্ক্রিনে সান্ডু গেঞ্জি, ব্ল্যাক লেদার জ্যাকেট, ব্ল্যাক স্কিনি ডেনিম জিন্স, স্নিকার্স অ্যান্ড গ্লাভস। আপাতমস্তক কালো রঙে সজ্জিত হয়ে বাইকে উঠে হেলমেট পরে বাইক স্টার্ট দিয়ে ঝড়ের গতিতে এরিস বেরিয়ে গেল খান মেনশন থেকে। রাজধানীর হাতের ছিলে বিশাল বাইক রেস কম্পিটিশনের আয়োজন করা হয়েছে। সেখানে দেশের সব দক্ষ এবং বড় বড় বাইক রাইডাররা উপস্থিত হয়েছে। আরও রয়েছে অভিজ্ঞ এবং সিনিয়র বাইক রাইডাররা। তারা এবং বেশ কিছু বাইক রাইডিং এজেন্সি মূলত এই বাইক কম্পিটিশনের আয়োজন করেছে। হাতিঝিল থেকে শুরু হলেও ঢাকার উন্নত সব হাইওয়ে হয়ে প্রায় 100 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে। এর মধ্যে যে বাইকটি সবার আগে এসে পৌঁছাতে পারবে সেই হবে আজকের বিজয়ী। 3 জন উইনার নির্বাচিত হবে। প্রথম পুরস্কার বিজয়ী পাবে গোল্ড মেডেল, দ্বিতীয় পুরস্কার বিজয়ী সিলভার মেডেল এবং তৃতীয় জন পাবে ব্রোঞ্জ মেডেল। যথারীতি বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল। তখন সকাল প্রায় 10টা বাজে। তখন সবে বাইক নিয়ে কম্পিটিশনে এন্ট্রি নিচ্ছে এরিস। সে অবশ্য মোটেও খ্যাতির জন্য খেলে না। বাইক রাইডিং করা তার নেশা, সাথে অ্যাডভেঞ্চার ফিল নেয়া। সাথে অবশ্য তার বন্ধু এবং বিরাট ভক্তমহল উপস্থিত রয়েছে। এর আগেও সে বিভিন্ন বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করে বেশিরভাগগুলোতে বিজয়ী হয়েছে। সেই বিজয়ী মডেলগুলো যত্ন সহকারে নিজের প্রাইজ রুমে সাজিয়ে রাখে সে। অন্যদিকে ইহান বাইক চালানোতে এতটা প্রফেশনাল না হলেও বেশ দক্ষ বলা চলে। প্রথমবারের মতো বাইক কম্পিটিশনে অংশগ্রহণ করেছে সে।
প্রথম রাউন্ড থেকে ফাইনাল পর্যন্ত আসতে তাকে বেশ কাঠখড় পোড়াতে হয়েছে, তাই এক প্রকার স্বস্তি আছে। এই মুহূর্তে মনে অস্থিরতা ভয় থাকলেও বাইরে সেটাকে প্রকাশ করলো না সে। তার সাপোর্টার বলতে এই মুহূর্তে পাশের সারিতে দাঁড়িয়ে থাকা শুভ্রা, শ্বেতা আর ঈশা রয়েছে। শুভ্রা বারবার ইহানকে হাত ইশারায় অল দ্য বেস্ট বলছে, সেও হাসি মুখে অল ওকে বলে জানাচ্ছে। শ্বেতা চুপচাপ বোনের পাশে দাঁড়িয়ে রয়েছে। এরকম কম্পিটিশনে সে প্রথমবার এসেছে। চারপাশে মানুষ গিজগিজ করায় আর কোলাহলময় পরিবেশ থাকায় তার বেশ অস্বস্তি অনুভব হচ্ছে। তবুও সে নিজেকে যথাসম্ভব সামলে নিল। লং কুর্তি, জিন্স, গলায় ওড়না, চোখে চিকন ফ্রেমের চশমার বিনুনি পেঁচানো শ্বেতাকে খুব সাধারণ একটি মেয়ে বলে মনে হচ্ছে। হঠাৎই শ্বেতার চোখ যায় অ্যারিসের দিকে। হেলমেট খুলে কার সাথে যেন কথা বলছে। শ্বেতার দৃষ্টি সেদিকে স্থির হয়ে যায়। আজ যেন মানুষটিকে একটু বেশি সুদর্শন মনে হচ্ছে তার কাছে। কালো রংটা তার দেহে অসম্ভব সুন্দর রকম মানিয়েছে। বাইক কম্পিটিশন শুরু হয়ে গেল। ঝড়ের গতিতে একে একে বাইকগুলো সীমানা ছেড়ে বেরিয়ে গেল। বাইক স্টার্ট দেওয়ার আগ মুহূর্তে এরিসের চোখ আটকে গিয়েছিল শ্বেতার পানে। শ্বেতাও এরিসের দিকেও তাকিয়েছিল। ফলশ্রুতিতে তাদের চোখাচোখি হয়ে যায়। এরিস শ্বেতার দিকে দৃষ্টি রেখেই বিদ্যুৎ গতিতে বাইক নিয়ে অদৃশ্য হয়ে যায়। প্রায় 2.5 ঘন্টা পরে বাইক নিয়ে নির্দিষ্ট জায়গায় ফিরে এলো রাইডাররা। সবার আগে ফিরে এলো এরিসের প্রচণ্ড দ্রুতগামী বাইকটা। এত দক্ষ আর প্রফেশনাল ভাবে সে রাইড করেছে যে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না। এতক্ষণ টানা রাইডিং করাতে বেশ ক্লান্ত হয়ে পড়লেও সেটা ছাপ পড়তে দিল না চেহারায়। এরিসের সাথে সাথে আরও কয়েকটা বাইক সীমানার মধ্যে প্রবেশ করলো। তবে মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বের জন্য এরিস ফার্স্ট হয়ে যায়। ইহান শেষ পর্যন্ত বাইক রাইড করতে পারলেও সীমানার কিছুটা দূরে সে বাইক থেকে নিচে পড়ে যায়। শুভ্রা, শ্বেতা, ঈশা তখনও পর্যন্ত সেখানেই দাঁড়িয়েছিল। ইহানের এই অবস্থা দেখে শুভ্রা চিৎকার করে ইহানের দিকে ছুটে যায়। শ্বেতা ও ঈশাও ছুটে যায়। শুভ্রা ইহানকে জড়িয়ে ধরে বলতে থাকে, কি হয়েছে তোমার ইহান ভাইয়া? তুমি ঠিক আছো তো? কোথায় কোথায় ব্যথা পেয়েছো? বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে শুভ্রা। ততক্ষণে আশেপাশের অনেক লোকজন ইহানকে ঘিরে দাঁড়িয়ে পড়েছে। ইহান ক্লান্ত স্বরে বলল, আমি ঠিক আছি রে পাগলি, কিচ্ছু হয়নি আমার। শুভ্রা ধমকে উঠে বলল, বললেই হলো কিছু হয়নি তোমার? বাইক থেকে পড়ে গিয়ে কত জায়গায় ছিলে গেছে সে খেয়াল আছে? মামা ঠিকই করে তোমাকে এইসব করতে না দিয়ে। আমি আজই মামাকে গিয়ে তোমার এই কাণ্ডের কথা বলে দিব। ইহান আতকে উঠে বলল, এত বড় সর্বনাশ আমার করিস না শুভ্রা, বাবা আমাকে আস্ত মেরে ফেলবে। আর আজকে বাইক থেকে পড়ে গিয়ে যদি তোমার কিছু হয়ে যেত? ইহান নরম স্বরে বলল, তুই থাকতে কিছু হবে না আমার। কথাটা শুনে একটা অজানা ভালো লাগে চেয়ে গেল শুভ্রার মন। সে আর ইহানের প্রতি রাগ দেখে থাকতে পারল না। তাকে উঠিয়ে নিয়ে পাশের একটা রেস্ট রুমে বসে পড়ল। অর্গানাইজারদের পক্ষ থেকে ফার্স্ট এড বক্স এবং কিছু মেডিসিন দেওয়া হলো ইহানকে। শুভ্রা নীরবে ইহানের হাত পায়ের ক্ষতস্থানগুলোতে তুলায় স্যাবলন লাগিয়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। ইহান নীরবে তা দেখতে দেখতে আফসোস করে বলে উঠল, ইস, এত কষ্ট করে বাইক কম্পিটিশনটাই জিততে পারলাম না। শুভ্রা মুখ ঝামটা দিয়ে বলল, বেঁচে আছো এই অনেক। আর কোনোদিন যদি তোমাকে এইসব বাইক কম্পিটিশনের নাম দিতে দেখেছি তো তোমার একদিন কি আমার একদিন। ইহান মৃদু হাসল, বলল, তুই যখন আমাকে এভাবে শাসন করিস আর আমার সেবা করিস তখন তোকে আমার অন্যরকম লাগে। কিরকম লাগে? থাক, বলবো না, বললে তুই লজ্জা পাবি। আরে বলো না। ইহান আচমকা বলে উঠল, পেতনি পেতনি লাগে। বলে দাম ফাটা হাসিতে মেতে উঠল ইহান। শুভ্রা উৎসাহ ভরা মুখটা নিমিষে চুপসে গেল। সে শুনতে চেয়েছিল কি আর এই বেটা বলল কি। শুভ্রা জোরে ইহানের ক্ষতস্থানে একটা থাপ্পড় মেরে দিল। ইহান আর শব্দ করে উঠল। শুভ্রা দাঁত কটমট করে বলল, ফাজিল বেটা। এদিকে ভিড়ের মধ্যে শুভ্রাকে খুঁজে বেড়াচ্ছে শ্বেতা। মেয়েটা যে ইহানকে নিয়ে কোথায় গেল সে বুঝতে পারছে না। ঈশাও একটা জরুরি ফোন কল অ্যাটেন্ড করতে দূরে চলে গেছে। এই মুহূর্তে এত মানুষদের মধ্যে নিজেকে একা পেয়ে ভীষণ অসহায় লাগছে শ্বেতার। হঠাৎ করে নিজের বাঁ হাতে একটা হ্যাঁচকা টান অনুভব করলো শ্বেতা। কিছু বুঝে ওঠার আগে একটা শক্তপোক্ত পুরুষালী বুকে নিয়ে আছড়ে পড়ল সে। সাথে সাথে তার নাকে ভেসে এলো পুরুষালী ক্লোনের মাস্কি সুঘ্রাণ এবং ম্যানলি করা পারফিউমের সুঘ্রাণ। মাথা তুলে উপরে তাকাতেই চমকে উঠল সে। আবারও সেই চিরচেনা মুখ। এরিস গম্ভীর মুখে ভ্রু কুঁচকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে শ্বেতার দিকে।
শ্বেতার ভীতু মুখশ্রী আর তার হৃদস্পন্দনের তীব্র শব্দ গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ এবং অনুভব করছে সে। এরিস শ্বেতাকে এক সাইডে নিয়ে এসে চুলগুলো ব্যাকব্রাশ করতে করতে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি হঠাৎ এখানে? আমার বাইক রাইডিং দেখতে এসছো নাকি? শ্বেতা ঢোক গিলে উত্তর দিল, না মানে আসলে আমার এক কাজিনের বাইক রাইডিং দেখতে এসেছিলাম আমরা তিনজন, আমি, আমার বোন আর আমার বেস্ট ফ্রেন্ড। এরিস ভ্রু কুচকে বলল, তোমার কাজিন বলতে সেদিনের বাইকের ছেলেটা নাকি? না, সে তো আমার চাচাতো ভাই ছিল, আর আজকে ছিল আমার মামাতো ভাই ইহান ভাইয়া। এরিস একটা বিরক্তির শ্বাস ফেলে বলল, এতগুলো কাজিন ভাই কেন তোমার? আর সবার সাথে তোমার এত কানেক্টেড থাকতে হবে কেন? শ্বেতা আমতা আমতা করে বলল, ফ্যামিলি পার্ট হলে তো কানেক্টেড থাকতেই হবে। আমার চাচা মামারা ছেলে সন্তান নিলে আমি কি করব? আমি কি জন্মের সময় গিয়ে তাদের জন্ম আটকাতে পারতাম? এরিস চোখ শুরু করে শ্বেতাকে ঘুরিয়ে ফিরে দেখতে বলল, আজকে বড্ড বেশি মুখ চলছে তোমার। এনিওয়ে, আমার বাইকে ওঠো। বলে নিজে বাইকে উঠে শ্বেতাকে তার পেছনে বসতে আদেশ করলো এরিস। শ্বেতা হতভম্ব হয়ে জিজ্ঞেস করলো, কোথায় নিয়ে যাবেন আমায়? বিদেশে পাচার করে দেবো তোমায়। এবার হ্যাপি? স্টুপিড গার্ল, যেটা বলেছি সেটা করো। অন্তত আমার সাথে থাকলে তোমার কোনো বিপদ হবে না। এরিসের শেষের কথাটার কি মেশানো ছিল শ্বেতা নিজেও জানে না। মন্ত্রমুগ্ধের ন্যায় অনেকটা যন্ত্রচালিতের মতো শ্বেতা এরিসের বাইকের পেছনে বসে পড়ল। আজকে এরিসকে তাকে তার নিজের কাঁধ শক্ত করে জড়িয়ে ধরতে বলতে হলো না। কেন এক অজানা কারণে শ্বেতা নিজে জড়িয়ে ধরল। হেলমেট না পরে এরিস বাইক স্টার্ট দিল। মধ্যাহ্ন পেরিয়ে বাইকটা ছুটে চলল শুধু অজানার উদ্দেশ্যে। এদিকে এরিস বাইক থামালো একটা শুনশান নদীর সামনে। শ্বেতা ভেবে পায় না এই লোকটা সবসময় জলাশয়ের ধারে কাছে কেন বাইক নিয়ে ছুটে আসে। একবার ইচ্ছে হলো প্রশ্ন করবে, কিন্তু পরে আর সাহসে কুলালো না তার। এরিস কোনো কথা না বলে বাইকে হেলান দিয়ে একটার পর একটা সিগারেট ধরিয়ে টেনেই যাচ্ছে। শ্বেতা বিরক্ত হলো প্রচণ্ড। সিগারেটের ধোঁয়া সে একদম সহ্য করতে পারে না, না সে সিগারেট খাওয়া মানুষদের পছন্দ করে। এই কথা একবার রাতকে বলার সাথে সাথে সে আজীবনের মতো সিগারেট ছেড়ে দিয়েছিল, কিন্তু এই লোক কি কখনো ছাড়বে? উল্টো শ্বেতাকে আস্ত এক রাম ধমক দিবে। অনেকক্ষণ পর শ্বেতা সাহস সঞ্চয় করে বলল, আমরা কতক্ষণ থাকবো এখানে? এরিস নির্বিকার ভঙ্গিতে বলল, কেন ভয় হচ্ছে আমাকে? না তা নয়, সবটা বলছি শ্বেতা, কিন্তু তবুও কিছু কর। তুমি না চাইলেও তুমি আমাকে সহ্য করতেই হবে। শ্বেতা এরিসের কথার আগামাথা বুঝতে না পেরে তার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। এরিস শ্বেতার দিকে ঘুরে আচমকা তার কোমর টেনে ধরে নিজের বুকের সাথে একদম মিলিয়ে নিল। শ্বেতা হকচকে গেল, সেটাকে এরিস গুরুত্ব দিল না। শ্বেতার মুখের খুব কাছাকাছি নিজের মুখ এনে এরিস শীতল অথচ গভীর স্বরে বলতে লাগলো, তোমার হৃদয়ের প্রতিটি স্পন্দন হবে। নিজ প্রিয় জিনিসের ন্যূনতম অংশ কখনো কারোর সাথে ভাগাভাগি করি না, আর সেটা যদি হয় হৃদয়হরণে, তাহলে তো কথাই নেই, সে পুরোটাই আমার, শুধুমাত্র আমার। এরিস আহরার খান, এক রহস্যাবৃত দুর্ভেদ্য মানব, যাকে সে নিজে থেকে না চাইলে কখনোই খোলা বইয়ের মতো বড় সম্ভব নয়। এরিস কখনো তার দুর্বলতা তৈরি করতে চায়নি, কারণ সে জানে তার সামনের পথ কতটা দুর্জয় আর বন্ধুর প্রকৃতির হতে চলেছে। তবুও না চাইতে অনাকাঙ্ক্ষিত দুর্বলতা রূপে আত্মপ্রকাশ করতে চাইছে। সে তার নামক এক অস্তিত্ব। আমি অত জানি না সে আমার দুর্বলতা নাকি অবসেশন, সাময়িক মোহ, শুধুই নিখাত ভালোবাসা। এদিকে ফেরার পথে এরিসের বুক পকেট থেকে ছোট্ট নোটবুকের এই পৃষ্ঠাটি কুড়িয়ে পেয়েছিল শ্বেতা। তখন থেকে নিগুড় ভাবনায় নিমজ্জিত হয়ে রয়েছে সে। এরিসের নিজেরই নিজেকে করা প্রশ্নগুলোর উত্তর খুঁজে পেতে চাচ্ছে শ্বেতা, কিন্তু কোনোভাবেই উত্তর মিলছে না। হঠাৎই বাড়িতে ঢোকার পথে কারোর সাথে ধাক্কা লেগে পড়ে যেতে নিচ্ছিল শ্বেতা, কিন্তু পর মুহূর্তে নিজেকে সামলে নিল সে। রাত রেডি হয়ে ব্যস্ত ভঙ্গিতে ভার্সিটির উদ্দেশ্যে বেরোচ্ছিল। মেধাবী ছাত্র বিধায় পড়াশোনার ক্ষেত্রে মোটেও কার্পণ্য করে না সে। রাত ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস শ্রেয়া? সেটা মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক বোঝালো। শ্বেতাকে আনমনা দেখে রাত আবার জিজ্ঞেস করলো, তোর ইদানিং কি হয়েছে বলতো? এত মনমরা হয়ে থাকিস কেন সব সময়? না আসলে তেমন কিছু হয়নি। এখন আমার থেকেও কথা লুকাবি শ্বেতা? আগে তো নিজের সব কথা আমার সাথে শেয়ার করতিস। কিছুই যখন হয়নি, তাহলে এরপর থেকে তোকে যেন আর এরকম মনমরা হয়ে থাকতে না দেখি। তোর মুখে সারাক্ষণ মিষ্টি হাসিটাই মানায়। শ্বেতা রাতের দিকে তাকে একটু হাসলো। রাত এতে প্রসন্ন হলো, তারপর বলল, এবার ঠিক আছে। তা তোর সাথে বাকি দুই বাদর কোথায়?
দুই বাদর বলতে এখানে শুভ্রার ঈশাকে বোঝানো হয়েছে। ভাগ্যিস ঈশা এখানে নেই, না হলে আবারও রাদের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া বেঁধে যেত তার। শ্বেতা উত্তর দিল, ওদের কি একটা কাজ আছে যেন, কিছুক্ষণ পর চলে আসবে। আচ্ছা ঠিক আছে, তুই ভেতরে যা। শ্বেতা ভেতরে চলে গেল। রাত শ্বেতার যাওয়ার পানে তাকিয়ে মনে মনে ভাবলো, আর মাত্র 2-1 বছর অপেক্ষা কর শ্রেতা, এরপর তোকে পার্মানেন্টলি আমার পার্টনার বানিয়ে নেব। সারাক্ষণ তোর মুখে হাসি ঝুলিয়ে রাখবো, কথা দিলাম। ভেবে মুচকি হেসে রাত বাইকে উঠে ভার্সিটির উদ্দেশ্যে রওনা দিল। ক্যাম্পাসের মধ্যে শ্বেতারূপী শুভ্রার দিকে বুকুচকে তাকিয়ে রয়েছে এরিস। গভীর দৃষ্টিতে তাকে দীর্ঘক্ষণ ধরে পর্যবেক্ষণ করেই যাচ্ছে। অপরদিকে শুভ্রা মনে মনে ঘাবড়ে গিয়ে নিজেকে আরেকবার ভালো মতো দেখে নিল। না, গেট আপ তো সম্পূর্ণ ঠিক আছে, সম্পূর্ণ শ্বেতার মতো সেজে তার ভার্সিটি এসেছে সে। তাকে চেনার কোনো প্রশ্নই ওঠে না। সে তার কাছের বান্ধবীরা পর্যন্ত তাকে চিনতে পারেনি, সেখানে দুদিনের এরিস তাকে চিনবে কি করে? ভেবে মনে মনে নিজেকে সান্ত্বনা দিল শুভ্রা। শ্বেতা মুবাশিরা। এরিসের আচমকা ডাকে বেশ ঘাবড়ে গেল শুভ্রা। পরক্ষণেই নিজেকে ধাতস্থ করে বলল, জি জি বলুন ভাইয়া। যাও, ক্যান্টি থেকে আমার জন্য একটা কোল্ড কফি নিয়ে এসো। শুভ্রার সাথে সাথে কিছুটা উঁচু গলায় বলল, পারবো না। কিসের কাজ? নিজের কাজ নিজে করে নিন গিয়ে। সিনিয়র হয়ে জুনিয়রদের দিয়ে কাজ করাতে লজ্জা করে না? কথাটা বলে এরিসের চোখের দিকে তাকাতে ভয় জমে গেল শুভ্রা। এত কঠোর আর নির্জীব দৃষ্টি সে জীবনে কখনো দেখেনি। বেশি কথা বলে ফেল নাকি আবার? মনে মনে একটা শুকনো ঢোক দিল শুভ্রা। এই মুহূর্তে এরিসের কাছ থেকে ভয়ঙ্কর একটা ধমক আর র্যাগ খাওয়ার জন্য মনে মনে প্রস্তুতি নিয়ে নিল। তবু বনকে দেওয়া কষ্টের প্রতিশোধ নিয়ে ছাড়বে বলে প্রতিজ্ঞা করলো। এরিসকে অপমান করা কোনো অপশন সে ছাড়বে না। অথচ এরিসের কোনো প্রকার রাগ না দেখিয়ে শীতল কণ্ঠে পড়ল, তোমার অভিনয় খুবই ভালো শুভ্রা আফিয়াত, একদম 10-এ 10 দিলাম। এই পুরস্কারে তুমি সন্তুষ্ট নাকি আরো অভিনয় করতে চাও? শুভ্রা ভয়ানক চমকে উঠল। এরিস তাকে চিনল কি করে? তার পরিচয় বা জানলো কি করে? এরিস শুভ্রার দিকে উত্তরের আশা তার দিকে তাকিয়ে ভ্রু নাচালো। শুভ্রা কয়েকটা শুষ্ক ঢোক গিলে আমতা আমতা করে বলল, আপনি কিভাবে বুঝলেন যে আমি শ্বেতা নই? আর আমার আসল পরিচয় বা জানলেন কিভাবে? এরিস দুর্বোধ্য হেসে শান্ত স্বরে বলল, প্রথমত সে তার চেহারার প্রতিটা ভাব যেমন মুখস্থ হয়ে গেছে। সে তার মতো 100টা জমজ আমার সামনে আসলেও তার ভেতর থেকে আসল শ্বেতাকে আমি ঠিকই খুঁজে বের করে নিতে পারবো। এই যেমন ধরো, সে তার ডান ভ্রুর নিচে কালচে ছোট্ট তিল, বাম কানের একদম উপরের দিকে একটা ছোট্ট ছিদ্র, গলার নিচে ডান পাশে লালচে তিল, কপাল ঊর্ধ্বাংশের ঈষৎ কাটা দাগ। সে তার এমন অজস্র চিহ্ন রয়েছে যেগুলো আমার পুঙ্খানুপুঙ্খভাবে মুখস্থ হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা, সে তার চেহারা যে নিষ্পাপ সরলতা আর ভীতির সন্ত্রস্ততা আমি সর্বদা দেখতে পাই, সেটা তোমার চেহারা আমি দেখতে পাইনি। দ্বিতীয়ত, তোমার আসল পরিচয় জানা আমার পক্ষে মোটেও অসম্ভব কোনো ব্যাপার ছিল না। আমি চাইলে 2 মিনিটে যে কারো বায়োডাটা হাজির করতে পারি। শুভ্রা একদিক দিয়ে ভীষণভাবে ঘাবড়ে গেলেও অন্যদিক দিয়ে ভীষণ মুগ্ধ হলো। সে ভেবেছিল সে তাকে বিরক্ত করা মানুষটি ভীষণ বদমাইশ আর বখাটে প্রকৃতির হবে, অথচ সেরকম কিছুই দৃষ্টিগোচর হলো না তার। উল্টো তার বোনের প্রতি কারো এতটা মনোযোগ আর আকর্ষণ দেখে সে ভারী অবাক হলো। তো মিস শুভ্রা আফিয়াত? এরিসের কণ্ঠে নিজের নাম শুনে আরো এক দফা চমকে উঠল শুভ্রা। হ্যাঁ হ্যাঁ বলুন ভাইয়া। তুমি আমার সাথে কেন এরকম নাটক করছো সেটা জানার কোনো আগ্রহ নেই, কিন্তু এই নাটকটা করার জন্য তোমাকে তো শাস্তিস্বরূপ কিছু একটা করতে দিতে হয় নাকি? শুভ্রা কয়েকটা শুকনো ঢোক গেল, না জানি এরিস তাকে এই মুহূর্তে কি শাস্তি দেয়। আম সরি ভাইয়া। সরি বলে তো কাজ হবে না, তোমাকে এর জন্য ফাইন দিতে হবে। কি ফাইন? এরিস কিছুক্ষণ চুপ করে থেকে বলল, শুনেছি তোমার আর শ্বেতার একজন বেস্ট ফ্রেন্ড আছে, ঈশা ইয়ামিনা চৌধুরী তার নাম। আজকে তার বাসায় তোমরা 3 জন রাত যাপন করবে। শুভ্রা ভীষণ অবাক হয়ে বলল, কিন্তু কেন? সেটার উত্তর তো আমি তোমাকে দেব না। আর তাছাড়া আজকে রাতে তো তোমার আর তোমার ইহান ভাইয়ের কনসার্টে যাওয়ার কথা আছে, কে তাই না? শুভ্রা অবাকের উপর অবাক হয়েই যাচ্ছে। এই লোকটা এত কিছু জানে কি করে? ব্যক্তিগত কিংবা অতি সূক্ষ্ম ব্যাপারও তার নগদ অর্পণে রয়েছে। শুভ্রা তাও বলল, হ্যাঁ তাতে কি? তোমার বেস্ট ফ্রেন্ডের বাসা থেকে সন্ধ্যার দিকে কনসার্টে চলে যাও। আর তুমি যদি আমার শর্তে রাজি না হও তাহলে তোমার বাবা আর মামার কাছে কনসার্টের খবর যেতে বেশি দেরি লাগবে না। এরিসের ঠান্ডা স্বরের হুমকিতে কেঁপে উঠল শুভ্রা। ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল এরিসের দিকে, অথচ এরিস নির্বিকার।
শুভ্রা মনে করে ভাবল, এই লোক তো ঠান্ডা মাথায় খুনও করতে পারবে, কেন যে শ্বেতা সেজে এসেছিলাম। এরিস আবারও জিজ্ঞেস করলো, তাহলে ডিল ডান? শুভ্রা অগত্যা কোনো উপায় না পেয়ে এরিসের প্রস্তাবে রাজি হয়ে গেল। এরিসের মাথায় আসলো কি ঘুরছে সেটা সে কোনোভাবে বুঝতে সক্ষম হলো না। বুঝলে হয়তো রাজিই হতো না। দূর থেকে শুভ্রার এরিসের উপর নজর রাখছিল শাওন মির্জা আর তার দলবল। শাওনের চোখে মুখে তীব্র ক্রোধ আর প্রতিহিংসার আগুন। শাওনের বন্ধু রাফি বলল, ওই মেয়েটার জন্য এরিস তোকে ভার্সিটির সবার সামনে কুত্তার মতো মারধর করলো, তোর প্র্যাকটিসে পাঞ্চার করলো, আর তুই কিছুই করবি না? শাওন দাঁতে দাঁত চেপে রাগে কটমট করে বলল, ঠিক সময় আর সুযোগের অপেক্ষা করছি। আমাকে আপন করার শোধেই শ্রেষ্ঠ আর এরিস দুজনের উপরেই আমি চরমভাবে তুলব। এখন প্রতিশোধ নিব, যাতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। আজীবন আমার প্রতিশোধ মনে রাখবে। রাত প্রায় 9টা বাজে। শুভ্রা অনেক কাঠ খড় পুড়িয়ে বাবা মাকে রাজি করিয়ে শ্বেতাকে নিয়ে ঈশাদের বাসায় সন্ধ্যার দিকে চলে এসেছে। শ্বেতা প্রথমে রাজি না হলেও পরক্ষণে বান্ধবীর বাসায় মজা হবে ভেবে চলে এসেছে। চৌধুরী বিলাস সকলেই অনেক রাত পর্যন্ত জেগে থাকলেও রাত 9টার মধ্যে সবাই ডিনার সেরে যে যার রুমে চলে যায়। আজও তার ব্যতিক্রম হলো না। শ্বেতা, শুভ্রা আর ঈশার একই রুমে থাকার কথা ছিল, কিন্তু শুভ্রা সন্ধ্যা 7টার দিকে ইহানের সাথে কনসার্টে চলে গিয়েছে। 10টার মধ্যে তার ফিরে আসার কথা। শ্বেতা আর ঈশা দুই বান্ধবী মিলে প্রথমে অনেকক্ষণ যাবৎ খুনসুটি করে তারপর বাতি নিভিয়ে দিয়ে পপকর্ন নিয়ে মুভি দেখতে বসেছে। ভয়ঙ্কর হরর থ্রিলার মুভি চলছে 46 ইঞ্চির বিশাল বড় এলইডি টিভিতে। শ্বেতা বারবার ভয়ে কুকড়ে ঈশাকে জড়িয়ে ধরছে। ঈশা তার অবস্থা দেখে হেসে কুটি কুটি হচ্ছে। এভাবে দুই বান্ধবী অনেকক্ষণ যাবৎ টিভি দেখতে দেখতে হঠাৎ করে ঈশা ঘুমিয়ে গেল। এই মেয়ে তো এত সহজে ঘুমায় না, আজকে কি করে এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেল শ্বেতা ভেবে পায় না। টিভি বন্ধ করে দিয়ে সে ঈশার গায়ে কমফোর্টার জড়িয়ে দিয়ে নিজেও তার পাশে শুয়ে পড়ল। নীরবতার মাঝে কেটে গেল অনেকক্ষণ। শ্বেতার তন্দ্রা ভাব চলে এসেছে এমন সময় বেলকনিতে একটা আওয়াজ পেয়ে ঘুম নড়বড় হয়ে গেল শ্বেতার। অথচ শ্বেতা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। শ্বেতা প্রথমে পাত্তা না দিলেও পরক্ষণে আওয়াজটা ভারী হলো। ভয়ে ভয়ে কয়েকবার ঈশাকে ডেকেও লাভ হলো না। মরার মতো ঘুমাচ্ছে মেয়েটা। পরক্ষণে নিজেই সাহস সঞ্চয় করে শ্বেতা এগিয়ে গেল ব্যালকনির দিকে। ব্যালকনির দরজা খুলে চারপাশটা ভালো মতো অবলোকন করে নিল শ্বেতা, কিন্তু সন্দেহজনক তেমন কিছু না পাওয়ায় যে দরজা বন্ধ করে ফিরে আসতে যাবে অমনি পেছন থেকে কে একজন তার মুখে রুমাল চেপে ধরল। শ্বেতা প্রচণ্ড ভরকে গিয়ে ছটফট করলেও তার নাজুক শরীরটা কিছুতেই বলিষ্ঠ পুরুষালী দেহের সাথে পেরে উঠল না। শ্বাসনালীতে কড়া ক্লোরোফর্মের কারণে মুহূর্তে অচেতন হয়ে পড়ল সে। এরপর পড়ে যেতে নিলেই দুটি শক্তপোক্ত পুরুষালী হাত তাকে আঁকড়ে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর তাকে কাঁধে তুলে নিয়ে যেভাবে মই বেয়ে ব্যালকনি বয়ে উঠে এসেছিল ঠিক সেভাবে ধীরে সুস্থে নেমে গেল সে। পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি বিশাল উদ্যানে ব্ল্যাক বাটারফ্লাই নামক বর্তমান সময়ের জনপ্রিয় একটি ব্র্যান্ডের কনসার্ট অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত রয়েছে দেশসেরা সব রকস্টাররা। সঙ্গীত এবং বাদ্যে তারা জমিয়ে রেখেছে উপস্থিত পুরো যুব সমাজকে। লক্ষ লক্ষ দর্শক এবং ফ্যান তাদের মধ্যে শুভ্রার ইহানও দুজন বিগ ফ্যান। রাত 10টা বাজতে চলল। কনসার্ট তখন প্রায় শেষের দিকে। ইহান তবু রকস্টারদের অনুকরণে তুমুল নাচানাচিতে ব্যস্ত। শুভ্রা অনেক করে তাকে থামাতে পারছে না। দুজন সামনের সারিতে বাসার ভিড়ের মধ্যে খুব একটা অস্বস্তিতে পড়তে হয়নি শুভ্রাকে। সে একবার কনসার্ট দেখছে তো আরেকবার ইহানের পাগলামি দেখে যাচ্ছে। অবশেষে 10:15 দিকে কনসার্ট শেষ হলো। ইহান তার প্রিয় ব্র্যান্ডের প্রত্যেকটা রকস্টার কাছ থেকে অটোগ্রাফ নিল, সেই সাথে শুভ্রার জন্য নিয়ে এলো। তার খুশির কোনো কমতি নেই। শুভ্রা সেটা দেখে হানমনে হাসে। দুজন কনসার্ট থেকে বেরিয়ে আসে। এখান থেকে কিছুটা পথ হেঁটে তারা রিক্সা নেবে। রাতের পরিবেশ বেশ শীতল হওয়ায় শুভ্রা গায়ে একটা ওভারকোট জড়িয়ে নিল। ইহান শার্টের উপর ব্লেজার জড়িয়ে নিল। এখনও খুশিতে চোখে মুখে ঝিলিক দিচ্ছে। শুভ্রা সেদিকে তাকিয়ে মুচকি হেসে বলল, এর কারণে তোমাকে এত খুশি কখনো দেখিনি ইহান ভাইয়া।